আসসালামু আলাইকুম। আম আশা করি সবাই ভালো আছেন। আমি মাঝখানে কিছুদিন বেশ অসুস্থ ছিলাম। যে কারণে ২-১ টা ক্লাস আমার নেওয়া হয় নাই। এগুলো ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই নিয়ে নিবো। আ আজকে হচ্ছে আমি মাসল ফিজিওলজি এবং স্পোর্টস ফিজিওলজি এই ২ টার উপরে ক্লাস নিবো। মাসল ফিজিওলজি আর স্পোর্টস ফিজিওলজি খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। লাস্ট জানুয়ারিতে আমি যে আবার পরীক্ষা দিলাম, প্রচুর প্রশ্ন আসছে। স্পোর্টস ফিজিওলজি, মাসল ফিজিওলজি ২ টা থেকে। বা বিশেষ করে মাসল ফিজিওলজি থেকে। ২ টা থেকে প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। আ এই চ্যাপ্টারটার সাথে আপনাদেরকে রডডিটা একটু দেখতে হবে। ওই রডডি যেই প্রশ্নগুলো ইম্পোর্টেন্ট সেগুলো আমি হচ্ছে ছবি তুলে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। রডের প্রশ্নগুলো আপনাদের কাছে অনেক মানে বেশ কঠিন লাগতে পারে, কিন্তু আসলে এটা একটু বারবার দেখে দেখে মানে কয়েকদিন পর পর একটু দেখতে হবে আর কি প্রশ্নগুলা। টোটাল মনে হয় ২০টা এরকম প্রশ্ন, ২০-২৫টার মতো প্রশ্ন ইম্পর্টেন্ট। এই ২০-২৫টা বা ৩০টা এরকম প্রশ্ন আপনাদেরকে একটু বারবার দেখতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছুই বুঝতেছেন না প্রশ্ন কি, অ্যান্সার কি, প্রশ্ন সে কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে। বাট আপনাদেরকে আজকের যে ক্লাসটা সেটা আগে করবেন, দেন হচ্ছে কার্ডিওলজি বা কার্ডিও ফিজিওলজি যেটা, সেটা আপনাদেরকে ভালো জানতে হবে। এটা যে জাফরি আশা করি এটার ক্লাস নিচ্ছে। তো এই ২ টা জিনিস যদি ভালো মতো জানেন তাহলে মোটামুটি অ্যান্সার করতে পারবেন পরীক্ষার হলে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস শুরু করি। ফার্স্টে পড়াবো হচ্ছে মাসেল ফিজিওলজি। মাসেল ফিজিওলজিটা প্রথমে হচ্ছে মাসেলটা কি ধরনের টিস্যু। এটা একটা স্পেশাল একটা ক্রাইটেরিয়া আছে যে ইট ক্যান বি এক্সাইটেড। এটা হচ্ছে নিউরনকে যেরকম এক্সাইটেবিলিটি একটা, এটার একটা ক্যারেক্টারিস্টিক, মাসেলও সেরকম ভাবে এটা একটা এক্সাইটেবল। এটা কিভাবে এক্সাইটেড হয়? কেমিক্যালি, ইলেকট্রিক্যালি এবং মেকানিক্যালি টু প্রডিউস অ্যাকশন পোটেনশিয়াল। এখানেও অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয় মাসেলে। তারপর হচ্ছে ইট ক্যান বি ট্রান্সমিটেড অ্যালং দ্য সেল মেমব্রেন। একদম নিউরন যেরকম, আমরা যেরকম নিউরন অ্যাকশন পোটেনশিয়ালের মাধ্যমে এক্সাইটেবল একটা টিস্যু, মাসেলও সেম। আনলাইক নিউরন, দে রেসপন্ড টু স্টিমুলাই বাই অ্যাক্টিভেটিং আ কন্ট্রাক্টাইল মেকানিজম। এখন নিউরনের সাথে এটা ডিফারেন্সটা কি? এটার কিছু কন্ট্রাক্টাইল প্রোটিন আছে। এটার কন্ট্রাক্টাইল প্রোটিন আছে, যেটা হচ্ছে আপনার মাসেলের সাথে আপনার নিউরনের ডিফারেন্স। নিউরনে কোনো কন্ট্রাক্টাইল প্রোটিন নেই, কিন্তু মাসেলে কন্ট্রাক্টাইল প্রোটিন আছে। মাসেলের কন্ট্রাক্টাইল প্রোটিনটা হচ্ছে মায়োসিন, আর সাইটোস্কেলেটাল প্রোটিন হচ্ছে অ্যাক্টিন। তাহলে মনে রাখবেন কন্ট্রাক্টাইল প্রোটিন মায়োসিন এবং সাইটোস্কেলেটাল প্রোটিন হচ্ছে অ্যাক্টিন। এরা প্রচুর পরিমাণে থাকে মাসেলে, এবং আম, এরাই হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্ট যেটা কিনা আপনার কন্ট্রাকশনটা করতেছে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কন্ট্রাকশনটা করতেছে। আচ্ছা। তারপর হচ্ছে আপনারা এই এটা খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসে। এই চার্টটা থেকে প্রশ্ন আসে। তো ১ম হচ্ছে স্কেলেটাল কার্ডিয়াক মুভ। এটা ছোটবেলাতেও পড়ছেন, বাট এখন আরো কয়েকটা এক্সট্রা পয়েন্ট পড়তে হবে। যেমন ১ম পয়েন্টটা আপনারা জানেন, এটা আমি বলব না। 2nd পয়েন্ট হচ্ছে অ্যাক্টিন মায়োসিন ফর্ম সার্কোমিয়ার। এটা কার্ডিয়াক এবং স্কেলেটাল মাসলে সার্কোমিয়ারটা ফর্ম হয়। কিন্তু স্মুথ মাসলে সার্কোমিয়ারটা থাকে না। সার্কোমিয়ারটা কি জিনিস এটা আমি একটু পরেই বলব। ও আরেকটা জিনিস হচ্ছে এই ইয়েটা, ডিফারেন্সটা মাসেলের, এটা হচ্ছে আপনারা পুরো চ্যাপ্টারটা পড়ে দেন পড়বেন। তাহলে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। তারপরে হচ্ছে সার্কোলেমা। সার্কোলেমা মানে হচ্ছে
কাভারিং, মানে হচ্ছে আমরা যেরকম প্লাজমা মেমব্রেন থাকে ওরকম মাসেলের কাভারিংটা হচ্ছে সার্কোলেমা। ওখানে থাকে কি জাংশনাল কমপ্লেক্সটা আপনার স্কেলেটাল মাসেলে থাকবে না, কিন্তু স্মুথ মাসেলে আপনার জাংশনাল কার্ডিয়াক মাসেলে আপনাদের জাংশনাল কমপ্লেক্স থাকবে হুইচ ইজ গ্যাপ জাংশন, এবং স্মুথ মাসেলেও তাই গ্যাপ জাংশন থাকবে। তারপর হচ্ছে ইনারভেশন। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে কি দেখতেছি আমরা স্কেলেটালে হচ্ছে প্রত্যেকটা ফাইবার ইনারভেটেড, আর কার্ডিয়াকে হচ্ছে ইলেকট্রিক্যাল সিনসাইটিয়াম। আমরা জানি যে হার্টের যে মাসেল এটা একটা স্পেশাল একটা পদ্ধতিতে এখানে হইতেছে আপনার ইনারভেশন বা নার্ভ সেন্সেশনটা হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিনসাইটিয়ামের মাধ্যমে, এবং স্মুথ মাসেলও তাই ইলেকট্রিক্যাল সিনসাইটিয়ামের মাধ্যমে। আর স্কেলেটাল মাসেলে হচ্ছে আমরা কি যে আমাদের যে নার্ভ ফাইবার গুলা সেগুলা দিয়ে হয় ইনারভেশন, কেমনে হয় নার্ভ ফাইবার দিয়ে। আর কার্ডিয়াক আর স্মুথে হবে হচ্ছে ইলেকট্রিক্যাল সিনসাইটিয়ামের মাধ্যমে। তারপরে স্কেলেটালে হচ্ছে ট্রোপোনিন টু বাইন্ড ক্যালসিয়াম, মানে এখানে একটা ট্রোপোনিন নামে একটা প্রোটিন থাকে যেটা কিনা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে, এবং কার্ডিয়াকেও তাই। কিন্তু স্মুথ মাসেলে ট্রোপোনিনটা না থেকে ক্যালমোডিউলিন থাকে, ক্যালমোডিউলিন। তাহলে স্মুথ মাসেলে ট্রোপোনিন থাকে না, এখানে থাকে হচ্ছে ক্যালমোডিউলিন, এটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। এই যে পুরা যখন আমি মেকানিজমটা বলবো তখন আপনারা আরো ভালো বুঝবেন এটা। তারপর হচ্ছে স্কেলেটাল মাসেলে হাই এটিপিএস অ্যাক্টিভিটি, কারণ আমরা স্কেলেটাল মাসেলদের সব ধরনের যে কঠিন কাজগুলো সেগুলো কিন্তু আমরা করি, অনেক অ্যাক্টিভিটি কিন্তু আমাদের স্কেলেটাল মাসেলের, এই জন্য এটিপিও বেশি থাকবে। এটিপিএস যে এনজাইম সেটাও বেশি থাকবে, কারণ এটা একটা ফাস্ট মাসেল। বাট অন্যান্য জায়গায় স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল এগুলোতে কম্পারেটিভলি কম। তারপর হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আমাদের সেলের ভিতরে যেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে ওরকম মাসেল ফাইবারের যেই আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওইটাকে বলা হয় হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে আপনার স্কেলেটাল মাসেলে প্রচুর পরিমাণে থাকবে, কারণ এখানে প্রচুর অ্যাক্টিভিটি। একটু পরে আপনারা বুঝবেন যখন আমি মেকানিজমটা বুঝাবো যে কেন এত বেশি। সার্কোপ্লাজমিক রেটিকুলামটাই হচ্ছে আপনার যে অ্যাকশন পোটেনশিয়ালটা আপনার পুরো মাসেলের মধ্যে ছড়ায় দেয়, তারপরে মাসেলটা কাজ করা শুরু করে। সো যেই মাসেলের অ্যাক্টিভিটি বেশি সেখানে তো আপনার অ্যাকশন পোটেনশিয়ালটা বেশি আসতে হবে, বারবার কাজ করতে হবে। এই কারণে স্কেলেটাল মাসেলে অনেক বেশি, কার্ডিয়াক মাসেলে মোটামুটি, আর স্মুথ মাসেলে যেহেতু কাজকর্ম খুবই কম সেহেতু এদের সার্কোপ্লাজমিক রেটিকুলামও কম। তার মানে স্মুথ মাসেলের ক্ষেত্রে আমরা এটিপিএস অ্যাক্টিভিটি কম, কারণ এটা স্লো মাসেল, এবং হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলামও এদের কম। আচ্ছা, এবার হচ্ছে টি টিউবিউল, এটা মুখস্থ রাখবেন যে এটা ট্রায়েড ফর্ম করে টি টিউবিউলটা। আর ইয়েতে স্মুথ কার্ডিয়াক মাসেলে হচ্ছে এটা ডায়েট ফর্ম করবে, এবং স্মুথ মাসেলে টি টিউবিউলই থাকবে না। ঠিক আছে, টি টিউবিউল থাকবে না। এদের যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, টি টিউবিউলটা বেসিক্যালি হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলামের একটা অংশ। একটু পরে সার্কোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচারটা আমি পড়াবো, তখন আপনারা দেখতে পারবেন যে টি টিউবিউলটা হচ্ছে কি সার্কোপ্লাজমিক রেটিকুলামের একটা অংশ। এটা আপনাদের ইয়েতে স্মুথ মাসেলে থাকবেই না, কারণ এদের এত অ্যাক্টিভিটি করা লাগে না সার্কোপ্লাজমিক রেটিকুলামের। আমি বলছি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে বারবার কাজ করা লাগে না, তো সেই ক্ষেত্রে হইতেছে আপনার লাগতেছে না। এই ক্ষেত্রে আমার লাগবে কি সেকেন্ড মেসেঞ্জার। হ্যাঁ, সেকেন্ড মেসেঞ্জার। তাহলে কি হলো সেকেন্ড মেসেঞ্জার, তার মানে এখানে টি টিউবুল থাকবে না। তারপর হচ্ছে সারফেস মেমব্রেন ল্যাক্স ক্যালসিয়াম চ্যানেল। এখানে হচ্ছে সারফেসের যে মেমব্রেন, খেয়াল করে দেখবেন সারফেসের মেমব্রেনে ক্যালসিয়াম চ্যানেল থাকে না। হুম, সারফেস মেমব্রেন ক্যালসিয়াম চ্যানেল থাকবে না। আর স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল দুটাতে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল থাকবে। তাহলে এই ডিফারেন্সটা পড়বেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে হচ্ছে মাসেল স্ট্রাকচার, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। ইচ মাসেল কন্টেইনস সেলস কল্ড মাসেল ফাইবার দ্যাট এক্সটেন্ড দ্য লেন্থ অফ মাসেল। ঠিক আছে, তাহলে মাসেলের মধ্যে থাকবে হচ্ছে অনেক পরিমাণে মাসেল ফাইবার। ঠিক আছে, মাসেল ফাইবার থাকবে।
মানে আমি সুন্দর করে একটু লিখে দিছি, কারণ এটা বোঝা যায় না আসলে। আমি খুব সহজ করে লিখে দিছি আপনাদের জন্য। সেটা হচ্ছে মাসেলের স্ট্রাকচারটা আমি লিখে দিছি। ফার্স্ট আপনার ছবিটা দেখেন। ছবিটা দেখতেছেন? ছবিটা হচ্ছে, প্রথমত আমি আপনাদেরকে একটু দেখাই। মাসেলের মৌলিক একক বা স্ট্রাকচারাল ইউনিটকে বলা হয় মাসেল ফাইবার। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ মাসেল, তখন কিন্তু মাসেল ফাইবার দিতে হবে, মাসেল ফাইবার। ঠিক আছে? এখন মাসেল ফাইবার ইজ সারাউন্ডেড বাই সার্কোলেমা, মানে মাসেল ফাইবার এর কাভারিং এর নাম হচ্ছে সার্কোলেমা। অনেকগুলা মায়োফিব্রিল একটা প্যাকেটে আবৃত থাকে, এই প্যাকেটের নামই সার্কোলেমা। এবং অনেকগুলা মায়োফিব্রিল মিলে একটা মাসেল ফাইবার তৈরি হয়। সো অনেকগুলা মায়োফিব্রিল, মানে মায়োফিব্রিল হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম পার্ট অফ মাসেল। অনেকগুলা মায়োফিব্রিল মিলে একটা মাসেল ফাইবার তৈরি হয়। ঠিক আছে? আর আমরা কি বললাম, একটা মাসেল ফাইবারকে সারাউন্ড করে থাকে হচ্ছে সার্কোলেমা, বা মাসেল ফাইবারের কাভারিং এর নাম হচ্ছে সার্কোলেমা। আচ্ছা, এবার হচ্ছে অনেকগুলো মাসেল ফাইবারকে কাভার করে থাকে পেরিমাইসিয়াম। তাহলে আমরা কি বললাম, ফার্স্টে হচ্ছে মায়োফিব্রিল, একদম সূক্ষ্ম, অনেকগুলো মায়োফিব্রিল মিলে একটা মাসেল ফাইবার, সেই মাসেল ফাইবারের কাভারিং এর নাম হচ্ছে সার্কোলেমা। অনেকগুলো মাসেল ফাইবার মিলে এরকম একটা গুচ্ছ তৈরি হয় মাসেল ফাইবারের, সেটাকে কাভার করে থাকে হচ্ছে পেরিমাইসিয়াম। অনেকগুলো মাসেল ফাইবারকে কাভার করে থাকে কে? পেরিমাইসিয়াম। একগুচ্ছ পেরিমাইসিয়াম মানে কি, এটা ধরেন একটা পেরিমাইসিয়াম, মানে অনেকগুলা মাসেল ফাইবারকে কাভার করে রাখছে একটা পেরিমাইসিয়াম। আবার অনেকগুলা মাসেল ফাইবারকে কাভার করে রাখছে আরেকটা পেরিমাইসিয়াম। আবার অনেকগুলো মাসেল ফাইবারকে কালেক্ট করে রাখছে হচ্ছে আরো আরেকটা পেরিমাইসিয়াম। এরকম অনেকগুলা পেরিমাইসিয়াম, হ্যাঁ, মানে অনেকগুলা মাসেল ফাইবারের গুচ্ছ মিলে মিলে কতগুলো কি তৈরি হয়েছে, একটা ফ্যাসিকল তৈরি হয়েছে। তার মানে অনেকগুলো পেরিমাইসিয়াম দ্বারা আবৃত যে মাসেল ফাইবার গুলা, সেগুলাকে কাভার করে থাকবে কে? একটা ফ্যাসিকল। এবং লাস্টলি সবগুলা ফ্যাসিকলকে একটা এপিমাইসিয়ামের মাধ্যমে আবদ্ধ থাকবে। এখন আমি ছবি দেখালে এটা আরো ক্লিয়ার হবে আপনাদের, যে সবগুলা পার্ট বাই পার্ট কোনটার পর কি আসতেছে। এবং এপিমাইসিয়াম গুলো একটা ব্যান্ডের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, এটা হচ্ছে মাসেল ইনসারশন এবং এটাকে টেন্ডন বলে। এখন ছবি দেখাই আপনাদের। এই হলো মাসেল। ঠিক আছে? এটা হচ্ছে মাসেল, একদম সূক্ষ্ম করে দেখাচ্ছে। দেখেন, একদম প্রথম যে গোল পার্টটা সেটা হচ্ছে মায়োফিব্রিল। হ্যাঁ, প্রথম যে গল্প সেটা হচ্ছে মায়োফিব্রিল। এবং তারপরে হচ্ছে মাসেল ফাইবার, মানে অনেকগুলা মায়োফিব্রিল মিলে দেখেন একটা মাসেল ফাইবার। এবং এই মাসেল ফাইবার, যে ছবিতে যে মাসেল ফাইবারটা দেখা আছে অ্যারো দিয়ে দেওয়া আছে, এই মাসেল ফাইবারের যে কাভারিংটা, এটাই কিন্তু কি, মাসেল ফাইবারের কাভারিং এর নাম হচ্ছে সার্কোলেমা। তার মানে অনেকগুলা সার্কোলেমা মিলে, মানে এর পরের যে পার্টটা, অনেকগুলা সার্কোলেমা মিলে তৈরি হইতেছে কি, একটা অনেকগুলা সার্কোলেমা মিলে অনেকগুলো সার্কোলেমা একসাথে আছে দেখেন। হ্যাঁ, অনেকগুলো সার্কোলেমা একসাথে থাকলে কি হবে দেখি। এই যে দেখেন, অনেকগুলো মায়োফিব্রিল একটা প্যাকেটে আবদ্ধ থাকে এবং এটাকে সার্কোলেমা বলে। মানে একটা মাসেল ফাইবারকে কাভার করে থাকে হচ্ছে সার্কোলেমা। এবং অনেকগুলো মাসেল ফাইবারকে কাভার করে থাকে হচ্ছে পেরিমাইসিয়াম। একটা মাসেল ফাইবার তো দেখলেন, একটা মাসেল ফাইবারকে কাভার করে থাকবে হচ্ছে সার্কোলেমা, আর অনেকগুলো মাসেল ফাইবারকে কাভার করে থাকবে যে পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়ামটা হচ্ছে এই ছবিতে দেওয়া নাই, আমি একটু পরের ছবিতে পেরিমাইসিয়ামটা লিখে রাখছি কোনটা, সেটা আপনাদেরকে এখনই দেখাই ফেলি। এই যে দেখেন, এই যে লিখে রাখছি সব। প্রথমে হচ্ছে মায়োফিব্রিল, তারপরে হচ্ছে আপনার অনেকগুলো মায়োফিব্রিল মিলে একটা কি তৈরি হচ্ছে, একটা মাসেল ফাইবার তৈরি হইতেছে। সেই মাসেল ফাইবারটাকে কাভার করে আসে হচ্ছে সার্কোলেমা। তারপরে অনেকগুলো মাসেল ফাইবারকে কাভার করে আসে হচ্ছে পেরিমাইসিয়াম। দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে। আবার অনেকগুলা হইতেছে যখন ইয়ে আসতেছে পেরিমাইসিয়াম দিয়ে গুচ্ছ গুচ্ছ যে ইয়েগুলা, মাসেল ফাইবার গুলা, সেগুলোকে মানে অনেকগুলো পেরিমাইসিয়ামকে কাভার করে রাখছে হচ্ছে ফ্যাসিকল।
আর অনেকগুলো ফেসিকলকে কভার করে আছে হচ্ছে এপিমাইসিয়াম। ছবিতে আমি সব লেবেল করে রাখছি এপিমাইসিয়াম এবং অনেকগুলো এপিমাইসিয়াম একসাথে হয়ে মাসেলের সাথে যখন ইনসারশন নেয় সেটাকে বলা হয় হচ্ছে টেন্ডন। অনেকগুলো এপিমাইসিয়াম মিলে তৈরি হচ্ছে কি টেন্ডন। তো আশা করি বুঝতে পারতেছেন এটা হচ্ছে ম্যাক্রো স্ট্রাকচার। আমি বললাম এটা হচ্ছে ম্যাক্রো স্ট্রাকচার। তাহলে আরেকবার বলে দেই, প্রথমে হচ্ছে মাসেল ফাইবার। মাসেল ফাইবারটাকে কাভার করে থাকে হচ্ছে সার্কোলেমা। অনেকগুলা সার্কোলেমাকে বা অনেকগুলা মাসেল ফাইবারকে একসাথে কাভার করে রাখে হচ্ছে পেরিমাইসিয়াম। আবার অনেকগুলা পেরিমাইসিয়ামকে কাভার করে থাকে হচ্ছে ফ্যাসিকল। অনেকগুলো ফ্যাসিকলকে কাভার করে রাখে হচ্ছে এপিমাইসিয়াম। অনেকগুলো এপিমাইসিয়াম একসাথে মিলে তৈরি হয় হচ্ছে টেন্ডন। আর যদি সবচেয়ে সূক্ষ্ম একক হচ্ছে মায়োফিব্রিল। কিন্তু যদি প্রশ্ন আসে যে মাসেলের স্ট্রাকচারাল ইউনিট কি, তাহলে আমরা বলবো হচ্ছে মাসেল ফাইবার বা সেল। মাসেলের সেলের আরেক নাম হচ্ছে মাসেল ফাইবার। এবার হচ্ছে এবার হচ্ছে মাইক্রোস্ট্রাকচার বা আলট্রা স্ট্রাকচার। সেটা কি? আচ্ছা, দুইটা জেড লাইন নামে, দেখেন ছবি দেখলে বুঝবেন। এই যে আমরা যে মায়োফিব্রিলটা বললাম না, এটা হচ্ছে মায়োফিব্রিলকে যদি মাইক্রোস্কোপে দেখা যায় তাহলে এরকম হয় এটা দেখতে। লংগিটিউডিনালি আমরা দেখি যদি একটা মাসেল ফাইবারকে দেখি তাহলে এখানে প্রচুর পরিমাণে মায়োফিব্রিল থাকবে। এই একটা এটার জাস্ট একটা ছোট পোর্শন এই ছবিতে দেখানো হয়েছে। মায়োফিব্রিল ক্যান বি সাবডিভাইডেড ইনটু সার্কোমেয়ার। মানে আমি একটু আগে বলতেছিলাম যে সার্কোমেয়ার, ওই যে ডিফারেন্সটা যখন পড়াইতেছিলাম যে সার্কোমেয়ার জিনিসটা কি। একটা মায়োফিব্রিলের সবচাইতে ক্ষুদ্র একক, মানে মায়োফিব্রিলের যদি স্ট্রাকচারাল ইউনিট বলি, মানে সবচেয়ে হ্যাঁ, মায়োফিব্রিলের স্ট্রাকচারাল ইউনিট যদি বলি আমরা, সেটা হবে কি সার্কোমেয়ার। মানে মায়োফিব্রিলের সবচেয়ে ছোট অংশটা হচ্ছে সার্কোমেয়ার, একটা পোর্শন সাবডিভাইড হয়েছে মায়োফিব্রিলটা, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা সার্কোমেয়ার। এখন দেখেন, সার্কোমেয়ার ইজ ডিমার্কেটেড বাই জেড লাইন। সার্কোমেয়ারটাকে আমি কিভাবে ডিমার্কেট করব? ছবিতে দেখলে দেখবেন যে এরকম এরকম একটা লাইন আছে, আঁকা বাঁকা আঁকা বাঁকা একটা লাইন আছে। এটা হচ্ছে কি আপনার জেড লাইন। দুইটা জেড লাইনের মাঝের যে অংশটা সেটাই হচ্ছে সার্কোমেয়ার। তার মানে যদি প্রশ্ন আসে হোয়াট ইজ সার্কোমেয়ার বা কোন পোর্শনটা সার্কোমেয়ার, দুইটা জেড লাইনের মাঝের যে অংশটা সেটাই হচ্ছে সার্কোমেয়ার। সেটাই হচ্ছে সার্কোমেয়ার। এবং সার্কোমেয়ারটা হচ্ছে মায়োফিব্রিলের একটা ইন্ডিভিজুয়াল বা একটা ছোট একটা পোর্শন মায়োফিব্রিলের। এবং দুইটা জেড লাইনের মাঝের অংশটাকে বলবো হচ্ছে সার্কোমেয়ার। আচ্ছা, এবার হচ্ছে কন্ট্রাকশন কজেস নো চেঞ্জ ইন লেন্থ। আচ্ছা, এগুলো বাদ দেন, আগে জিনিসগুলো বুঝেন যে কোনটা কি। দেখেন খেয়াল করে যে এখানে সার্কোমেয়ারের সাথে একদম লেগে আছে হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। সার্কোমেয়ার থেকেই এটা আসতেছে অ্যাক্টিন ফিলামেন্টটা। একদম শুরুতে আমরা বলছি যে মাসেল ফাইবারে দুইটা ফিলামেন্ট থাকে, যারা হচ্ছে কন্ট্রাকটাইল পার্ট মাসেল ফাইবারের, সেটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট আর মায়োসিন ফিলামেন্ট। এই দুটার কারণে আমাদের যে স্পেশাল ক্রাইটেরিয়া মাসেলের কন্ট্রাকশন, এই দুইটা প্রোটিনের কারণে আমরা হচ্ছে। তাহলে অ্যাক্টিন ফিলামেন্টটা কার সাথে থাকে? একদম জেড লাইনের থেকে, সরাসরি জেড লাইন থেকে আসে অ্যাক্টিন ফিলামেন্টটা। এবং অ্যাক্টিন ফিলামেন্ট, দুইটা অ্যাক্টিন ফিলামেন্টের মাঝে দেখেন কি আছে? টিটিন। টিটিনটা কিছুই না, এটা হচ্ছে একটা অ্যাঙ্কার প্রোটিন। তার মানে টিটিনটাও জেড লাইন থেকে আসতেছে, আবার অ্যাক্টিন ফিলামেন্টটাও জেড লাইন থেকে আসতেছে, বা জেড ব্যান্ড যদি বলি, জেড ব্যান্ড থেকে আসতেছে। কিন্তু মায়োসিনটা কিন্তু সরাসরি জেড লাইন থেকে আসতেছে না। মায়োসিনটা আসতেছে হচ্ছে টিটিনের সাথে। দেখেন, দুই পাশের জেড লাইনের টিটিনের সাথে লেগে আছে মাঝখানে মায়োসিন। তাহলে মায়োসিনটা হচ্ছে টিটিনের সাথে লেগে থাকবে এবং মাঝামাঝি থাকবে, আর অ্যাক্টিনটা সরাসরি জেড লাইন থেকে আসবে। এটা একটা প্রশ্ন। আর একটা কথা আসবে, সেটা হচ্ছে যে আই ব্যান্ড, এ ব্যান্ড, এগুলা এগুলা কি জিনিস? হোয়াট ইজ আই ব্যান্ড? আই ব্যান্ডটা হচ্ছে, ছবি দেখলে বুঝবেন যে নন ওভারল্যাপিং অ্যাক্টিং পার্ট।
মানে আই ব্যান্ডটা হচ্ছে ওই পার্টটা, যেই পার্টটা হইতেছে আপনার অ্যাক্টিন আছে কিন্তু মায়োসিন নেই। দেখেন ছবিতে ঠিক জেড লাইনের মাঝামাঝি আছে জেড লাইন আর দুই পাশের অ্যাক্টিন আছে, এটাই হচ্ছে আই ব্যান্ড। এখানে কিন্তু ওভারল্যাপিং যে পার্টটা মানে মায়োসিন অ্যাক্টিন যেইখানে আছে সেই জায়গাটায় কিন্তু আই ব্যান্ডটা পড়ে নাই, সেই জায়গাটায় পড়ছে এ ব্যান্ডটা। মানে আমরা যদি বলি আই ব্যান্ডটা কি নন ওভারল্যাপিং পার্ট অফ অ্যাক্টিন, মানে যেখানে অ্যাক্টিন আর মায়োসিন ওভারল্যাপ করছে মাঝামাঝিতে ওইখানে কিন্তু আই ব্যান্ডটা নাই। আই ব্যান্ডটা হচ্ছে আই ব্যান্ডের মধ্যে তাহলে কি আছে, মাঝখানে জেড লাইনটা আছে আর দুই পাশে আছে হচ্ছে আপনার অ্যাক্টিন পার্টটা বা টিটিনটাও আছে এখানে, টিটিন আছে এবং অ্যাক্টিন আছে, কিন্তু আপনি ইয়ে পাবেন না এখানে, মায়োসিনকে আপনি পাবেন না আই ব্যান্ডে। শেষ আই ব্যান্ড। এবার হচ্ছে এ ব্যান্ড। এ ব্যান্ডটা কি টোটাল লেন্থ অফ মায়োসিন, মানে দুই দুই পাশে টিটিন থেকে মাঝখানে যে হতেছে আপনার মায়োসিনটা আসছে, সেই মায়োসিনের যে পার্টটা সেটাই হচ্ছে এ ব্যান্ড। তাহলে মায়োসিনটা হচ্ছে টোটাল লেন্থ অফ সরি এ ব্যান্ডটা হচ্ছে টোটাল লেন্থ অফ মায়োসিন আর আই ব্যান্ডটা কি নন ওভারল্যাপিং অ্যাক্টিন পার্ট। আর মাঝখানে যে জায়গাটা, মাঝখানের একটা জায়গা ঠিক মাঝামাঝি সার্কোমেয়ারের ঠিক মাঝামাঝি যে অংশটা সেটাকে বলা হয় এইচ জোন, সেটাকে বলা হয় এইচ জোন। তাহলে আমরা কি কি পড়লাম, এখন আমরা সামারি করব। আলট্রাস্ট্রাকচার অফ মাসেল। প্রথমে হচ্ছে আমরা পড়ছি কি, প্রথমে আমরা পড়ছি হচ্ছে একদম মায়োফিব্রিলের সর্ব ক্ষুদ্র সবচেয়ে ছোট অংশটা হচ্ছে সার্কোমেয়ার। সার্কোমেয়ার কোন অংশটা, দুইটা জেড লাইনের মাঝের অংশটাই হচ্ছে সার্কোমেয়ার। তার মানে সার্কোমেয়ার হচ্ছে আমরা ডিমার্কেটের দুইটা লাইন করছি জেড লাইন, তার মাঝের অংশটাই হচ্ছে সার্কোমেয়ার। জেড লাইনের সাথে অ্যাঙ্কর একটা প্রোটিন থাকে, অ্যাঙ্কর প্রোটিন থাকে, এটাকে টিটিন বলা হয়। টিটিনের সাথে লেগে থাকে হচ্ছে মায়োসিন। আমরা ছবিতে পাইছি যে দুই পাশে টিটিনের সাথে লেগে থাকে হচ্ছে মায়োসিন মাঝামাঝি। এই পাশে জেড লাইনের সাথে টিটিন, এই পাশে জেড লাইনের সাথে টিটিন আর মাঝখানে মায়োসিন। আচ্ছা ছবি দেখে পড়বেন তাহলেই মনে থাকবে। তারপর হচ্ছে ডিরেক্ট জেড লাইনের সাথে লেগে থাকে কে, অ্যাক্টিন। তাহলে ডিরেক্ট জেড লাইনের সাথে লেগে থাকবে অ্যাক্টিন। যেই অংশতে মায়োসিন আছে বাট অ্যাক্টিন নাই সেটা হচ্ছে এইচ জোন, ঠিক মাঝের অংশটা, সেখানে কিন্তু অ্যাক্টিন নাই শুধু মায়োসিন থাকবে, সেটাকে বলবো হচ্ছে এইচ জোন। আর এ ব্যান্ডটা কি টোটাল লেন্থ অফ মায়োসিন আর আই ব্যান্ডটা হচ্ছে নন ওভারল্যাপিং অ্যাক্টিন পার্ট। আচ্ছা এবার লাস্ট যে লাইনটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে যে মানে এসবিএতে আসতে পারে, যে যখন একটা মাসেল কন্ট্রাকশন হয় তখন কি হয় অ্যাক্টিন আর মায়োসিন এরকম ওভারল্যাপিং হয়। অ্যাক্টিন মায়োসিন ছবিতে যে দেখাচ্ছে এটা ওভারল্যাপিং হয়। হ্যাঁ, তখন প্রশ্ন আসে যে কন্ট্রাকশনের সময় প্রত্যেকটা জোনে কিন্তু ওভারল্যাপিং যখন হয় তখন কন্ট্রাকশনের সময় ছোট হয়ে যায়, আই ব্যান্ড এইচ জোন সব ছোট হয়ে যায়, শুধুমাত্র একটা পার্ট আনচেঞ্জড থাকে, মানে সেই জায়গাটা ছোট হয় না। সেটা কি, সেটা হচ্ছে এ ব্যান্ড। এটা মুখস্থ করে ফেলেন, এটা এসবিতে আসছে যে কোন পার্টটা ছোট হয় না, এ ব্যান্ড। এ ব্যান্ডটা আনচেঞ্জ থাকে, বাকি সবকিছুই ছোট হয়। এটা এমসিকিউ তো আসতে পারে, আবার হচ্ছে আপনার এসবিএ তেও আসতে পারে যে মাসেল কন্ট্রাকশনের সময় যেখানে লিখে রাখছে কন্ট্রাকশনে আই ব্যান্ড ছোট হয় বা চেঞ্জ হয় শেপের, এইচ জোন ছোট হবে কিন্তু এ ব্যান্ডটা আনচেঞ্জ থাকবে। তাহলে আমরা পড়ে ফেললাম স্ট্রাকচার অফ প্রোটিন। এবার হচ্ছে আলট্রাস্ট্রাকচার অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলামটা কি একটু আগে যা বলছে, সেলের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা মাসেল বা মাসেল সেল বা মাসেল ফাইবার যেটা, সেটার যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটাকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট, মাসেল কন্ট্রাকশনের জন্য। এখন আমরা এটার মেকানিজমটা পড়লে আমরা বুঝবো যে এটা কেন আমরা এটার আলট্রাস্ট্রাকচারটা দেখতেছি। ছবিতে দেখেন যে একটা অংশ আছে এক্সটার্নাল ইন্টারনাল মেমব্রেন সিস্টেম অফ স্কেলেটাল মাসেল সেল, ছবিটা দিচ্ছে স্কেলেটাল মাসেল সেল মেমব্রেন।
আছে হচ্ছে সেল মেমব্রেন দেখাচ্ছে এখানে, হ্যাঁ, টি টিউবিউল, উপর থেকে আমরা দেখতে পাচ্ছি টি টিউবিউল। তারপর আরেকটা টি টিউবিউলের ঠিক পাশের যে পার্টটা সেটাকে বলা হচ্ছে টার্মিনাল সিস্টার্ন। আর যে কাভারিং সেটা হচ্ছে সার্কোলেমা। ভিতরে আসতে হচ্ছে মায়োফিব্রিল। তাহলে মায়োফিব্রিল গুলোকে আমরা জানি যে অনেকগুলো মায়োফিব্রিল মিলে একটা মাসেল ফাইবার, এবং একটা মাসেল ফাইবারের কাভারিংটাই হচ্ছে সার্কোলেমা। আর ভিতরে যে পার্টগুলো দেখা যাচ্ছে টি টিউবিউল, টার্মিনাল সিস্টার্ন, এগুলো সব হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলামের পার্ট। সার্কোপ্লাজমিক রেটিকুলাম or T-tubule sarcoplasmic reticulum system comprises of T-tubule and sarcoplasmic reticulum. So দেখেন T-tubule জিনিসটা কি? It is internal extension of muscle cell membrane. নিচের ছবিটা দেখলে বুঝবেন। এই যে দেখেন, এটা হচ্ছে সার্কোলেমা, বাইরের আবরণ। সার্কোলেমারই একটা এক্সটেনশন হচ্ছে টি টিউবুল। সার্কোলেমা থেকে যে লম্বা করে পার্টটা আসছে সেটা হচ্ছে কি টি টিউবুল। এটা কিন্তু প্রশ্ন আসে এখান থেকে, এই জায়গা থেকে প্রশ্ন অলরেডি আসছে এবং আপনাদেরও আসতে পারে। তাহলে ইট প্রোভাইডস কানেকশন বিটুইন আউটসাইড এন্ড ইনসাইড অফ মাসেল ফাইবার। এটা প্রশ্ন আসতে পারে যে হুইচ কানেক্টস আউটসাইড এন্ড ইনসাইড অফ মাসেল ফাইবার, মানে আউটার এনভায়রনমেন্টের সাথে সেলের ভিতরের কানেকশন কে তৈরি করতেছে মাসেলে? টি টিউবুল। দেখেন সার্কোলেমা থেকে যে এক্সটেনশনটা আসতেছে সেটা সেলের ভিতরে এক্সটেনশন ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে টি টিউবুল। তার মানে সেলের বাইরের সাথে কিন্তু সে ভিতরের একটা কানেকশন তৈরি করতেছে। ইট ট্রান্সমিটস পোটেন্ট অ্যাকশন পোটেনশিয়াল আপ টু সার্কোপ্লাজমিক রেটিকুলাম ফর রিলিজিং ক্যালসিয়াম। তো আমরা জানতে পারলাম কি টি টিউবুল কি করে, বাইরের থেকে অ্যাকশন পোটেনশিয়ালটা মাসেলের ভিতরে নিয়ে যায়, সেলের ভিতরে নিয়ে যায়। তারপরে নিয়ে কি করে, টি টিউবুলের ঠিক পাশেই আছে হচ্ছে আপনার টার্মিনাল সিস্টার্ন। এখানে এসে ক্যালসিয়ামটা বাইরে থেকে, টার্মিনাল সিস্টার্নের কাজটা হচ্ছে ক্যালসিয়ামটাকে স্টোর করা, ক্যালসিয়ামটা এর ভিতরে স্টোর থাকে। তো বাইরে থেকে যখন অ্যাকশন পোটেনশিয়ালটা আসে টি টিউবুলের মাধ্যমে, তখন এই টার্মিনাল সিস্টার্ন করে কি, যখন সে সিগন্যাল পেয়ে গেছে যে অ্যাকশন পোটেনশিয়াল আসছে, মানে তাকে এখন মাসেল কন্ট্রাকশন করতে হবে, তখন সে ক্যালসিয়ামটা রিলিজ করে। তখন সে ক্যালসিয়ামটা টার্মিনাল সিস্টার্নটা রিলিজ করে এবং অ্যাকশন পটেনশিয়ালটা এখানে চলে আসে, সেলের ভিতরে ঢুকে যায় অ্যাকশন পটেনশিয়ালটা, তারপরে মাসেল কন্ট্রাকশন হয়। তাহলে দেখেন টি টিউবুল মেমব্রেন আর এক্সটেনশন অফ সারফেস মেমব্রেন, দেয়ারফর দ্য ইন্টেরিয়ার্স অফ টি টিউবুল আর পার্ট অফ এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট। এটা প্রশ্ন আসছে, এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টেরই একটা পার্ট। আচ্ছা, তারপর হচ্ছে স্কেলেটাল মাসেলের টি টিউবুলটা নট লার্জ। আচ্ছা, এটা মনে রাখেন, মনে হয় কখনো এমসিকিউতে আসছে, যে কারণে আমি লিখে রাখছি এটা। Sarcoplasmic reticulum, it is long longitudinal tubule that terminate in large chamber called terminal cistern. ঠিক টার্মিনাল সিস্টার্নের পাশেই যেই একদম শাখা প্রশাখা একদম বিশিষ্ট যে পার্টটা, সেটা হইতেছে আপনার কি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলামগুলা টার্মিনেট করতেছে কোথায়? টার্মিনাল সিস্টার্নে। নামই বোঝা যাচ্ছে যে টার্মিনাল। তার মানে সার্কোপ্লাজমিক রেটিকুলাম যে শাখা প্রশাখাগুলো দেখতেছেন, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা হইতেছে টার্মিনেট করছে টার্মিনাল সিস্টার্নে, এবং টার্মিনাল সিস্টার্ন কন্টেইনস ক্যালসিয়াম। একটু আগেই বলছি যে ক্যালসিয়ামটা স্টোর থাকে হচ্ছে টার্মিনাল সিস্টার্নে, এবং যখন অ্যাকশন পটেনশিয়ালটা এই পর্যন্ত আসে, বাইরের এনভায়রনমেন্ট থেকে যখন টি টিউবুলটা আপনার অ্যাকশন পটেনশিয়ালটা নিয়ে আসবে যে মাসেল কন্ট্রাকশনের জন্য, ঠিক তখন এই স্টোরড ক্যালসিয়াম, যেটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম, সরি, তখন যে স্টোরড ক্যালসিয়ামটা টার্মিনাল সিস্টার্নে ছিল সেটা রিলিজ হবে। রিলিজ হইলে কি হবে, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে। আচ্ছা, ইন স্কেলেটাল মাসেল মোস্ট অফ দ্য ক্যালসিয়াম ইজ স্টোরড ইন টার্মিনাল সিস্টার্ন ক্লোজ টু টি টিউবুল সিস্টেম। কন্ট্রাক্টাইল ইউনিট অফ মাসেল আসতে পারে এমসিকিউতে, অ্যাক্টিন এবং মায়োসিন দুইটা, এই দুটো হচ্ছে কন্ট্রাক্টাইল ইউনিট অফ মাসেল। প্রপার্টিজ অফ স্কেলেটাল মাসেল এটা পড়বেন, এটা আমি যা যা বলছি ওই যে ডিফারেন্সে যা যা পড়ছিলাম তাই, কিন্তু একটু ভালোভাবে এটা পড়বেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ফাংশনাল প্রোটিনস অফ সার্কোমেয়ার। আচ্ছা, তো আচ্ছা, এখানে আছে হচ্ছে থিক ফিলামেন্ট এবং থিন ফিলামেন্ট। স্কেলেটাল মাসেল এবং কার্ডিয়াক মাসেলে কি আছে, থিক ফিলামেন্ট এবং থিন ফিলামেন্ট। প্রথমে আমরা পড়বো হচ্ছে
থিন ফিলামেন্ট। এগুলো কি? এই ফিলামেন্টগুলো কি? মাসেল ফাইবারের মধ্যে যে মায়োফিব্রিল ছিল, সেই মায়োফিব্রিলের মধ্যে আছে হচ্ছে থিক ফিলামেন্ট এবং থিন ফিলামেন্ট। তো প্রথমে আছে হচ্ছে থিন ফিলামেন্ট। থিন ফিলামেন্টের মধ্যে আছে হচ্ছে অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন, ট্রোপোনিন। একদম মুখস্থ। থিন ফিলামেন্টের মধ্যে কি আছে? অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন, ট্রোপোনিন। অ্যাক্টিন ইজ দ্য স্ট্রাকচারাল প্রোটিন। মুখস্থ। অ্যাক্টিন ইজ দ্য স্ট্রাকচারাল প্রোটিন অফ থিন ফিলামেন্ট। এখানে কি থাকে? এর কাজটা কি? অ্যাক্টিনের মধ্যে মায়োসিন বাইন্ডিং এর জন্য একটা সাইট থাকে। মায়োসিন বাইন্ডিং এর জন্য একটা সাইট থাকে অ্যাক্টিনের গায়ে, কিন্তু এই সাইটটা এক্সপোজড থাকবে না। এটা হচ্ছে ট্রোপোমায়োসিন দিয়ে ব্লক থাকবে। এর পরের যে প্রোটিনটা ট্রোপোমায়োসিন, এটা হচ্ছে একটা থিন ফিলামেন্ট, যেটা হচ্ছে মায়োসিন বাইন্ডিং সাইট যেটা অ্যাক্টিনের, সেটাকে ব্লক করে রাখে। নাহলে তো সারাদিনে আমাদের কন্ট্রাকশন হতে থাকতো, হাত পা এরকম কন্ট্রাকশন হতে থাকতো। এই জন্য হইতেছে, ধরেন এটা অ্যাক্টিন, এখানে ধরেন এটা হচ্ছে মায়োসিন বাইন্ডিং সাইটটা। হ্যাঁ, এটা হচ্ছে ট্রোপোমায়োসিন করে কি? এটাকে ব্লক করে রাখে, এভাবে বাইন্ড করে থাকে অ্যাক্টিনের গায়ে। তখন কি? মায়োসিনটা এসে বাইন্ড করতে পারে না। যখনই আপনার অ্যাকশন পোটেনশিয়াল এখান পর্যন্ত আসবে মাসেলে, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশনের জন্য আসবে, তখন হচ্ছে কি হবে? আপনার ট্রোপোমায়োসিন যেটা ব্লক করেছিল মায়োসিন বাইন্ডিং সাইটটা, সেটা এরকম সরে যাবে। তখন কি হবে? মায়োসিন বাইন্ডিং সাইটটা ওপেন হবে। তখন মায়োসিনের সাথে অ্যাক্টিন বাইন্ড করবে এবং মাসেল একটা ক্রস ব্রিজিং হয়ে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশনের মাধ্যমে মাসেল কন্ট্রাকশন হবে। আচ্ছা, তাহলে ট্রোপোমায়োসিনের কাজটা আমরা পড়লাম, সে ব্লক করে রাখবে মায়োসিন বাইন্ডিং সাইটকে। তারপর হচ্ছে ট্রোপোনিন। ট্রোপোনিন হচ্ছে 3 নাম্বার প্রোটিন থিন ফিলামেন্টের। এই ট্রোপোনিন আবার 3 রকমের আছে। একটা হচ্ছে ট্রোপোনিন কম্পোজড অফ 3 সাব ইউনিট। 3টা সাব ইউনিট আছে ট্রোপোনিনের। ট্রোপোনিন টি, আই, সি। ট্রোপোনিন টি এর কাজ কি? নাম দিয়ে মনে রাখবেন, টি। এ বাইন্ড করবে ট্রোপোমায়োসিনের সাথে, তার মানে ট্রোপোনিন টি। টি দিয়ে টি মনে রাখবেন, ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করবে। আই কি করবে? আই দিয়ে মনে রাখবেন ইনহিবিট। ইনহিবিট মায়োসিন অ্যাক্টিন বাইন্ডিং। মায়োসিন অ্যাক্টিনের বাইন্ডটাকে ইনহিবিট করে রাখে আইটা সব সময়। আর সি এর কাজ ক্যালসিয়ামের সাথে বাইন্ড করবে। প্রশ্ন আসে, এখান থেকে সরাসরি প্রশ্ন আসে। আন্ডার রেস্টিং কন্ডিশন নো ক্যালসিয়াম ইজ বাউন্ড টু ট্রোপোনিন। ঠিক আছে, যেহেতু কোনো ক্যালসিয়াম বাউন্ড থাকবে না ট্রোপোনিনের সাথে, সো এখানে কোনো ইন্টারাকশনও হবে না। একটু পরে আমি পুরো প্রসেসটা বলবো, তখন আপনারা বুঝবেন। আচ্ছা, প্রসেসটা আমি বলেই ফেলি আপনাদের, মেকানিজমটা, তাহলে এখনই পুরোটা বুঝে যাবে। এই যে, আচ্ছা, যেখানে ছবি সহকারে দেওয়া আছে। আচ্ছা, প্রথমে স্টেপস ইন কন্ট্রাকশন, ডিসচার্জ অফ মোটর নিউরন, রিলিজ অফ ট্রান্সমিটার, মানে অ্যাসিটাইলকোলিন, এই যে ধরনের নিউরো ট্রান্সমিটার গুলো, এগুলো আসবে মোটর এন্ডপ্লেটে। আসার পরে কি হবে? অ্যাসিটাইলকোলিন আপনার নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং সোডিয়াম পটাশিয়াম কন্ডাকশন বাড়বে। তখন কি হবে? এন্ড প্লেট পোটেনশিয়াল তৈরি হবে। তখন অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে মাসেল ফাইবারে। এই উপরের পার্টটা কিন্তু কমন। আমরা যখন ইয়ে পড়বো, নিউরনের যে চ্যাপ্টার নার্ভাস সিস্টেম, ওখানে যা এখানেও সেম। সো এন্ড প্লেট পোটেনশিয়াল জেনারেটর পরে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হবে এবং সেই অ্যাকশন পোটেনশিয়াল বা ডিপোলারাইজেশনটা কি হবে? ইনওয়ার্ড স্প্রেড হবে টি টিউবুল। আমরা একটু আগে বলছি টি টিউবুলের কাজ হচ্ছে বাইরে থেকে সেলের ভিতরে, মাসেলের ভিতরে ডিপোলারাইজেশন বা অ্যাকশন পোটেনশিয়ালটাকে ট্রান্সমিট করবে। যখন ট্রান্সমিশন হবে, তখন কি হবে? টার্মিনাল সিস্টেমে যে ক্যালসিয়ামটা জমেছিল বা ক্যালসিয়ামটা যে স্টোর ছিল, সে ক্যালসিয়ামটা রিলিজ হবে।
কোথায় রিলিজ হবে? সার্কোপ্লাজমিক রেটিকুলামে। এবং হচ্ছে রিলিজ হলে ডিফিউশন টু থিক অ্যান্ড থিন ফিলামেন্ট। ক্যালসিয়ামটা ডিফিউশন হবে থিক এবং থিন ফিলামেন্ট। কিভাবে হবে দেখেন, সেই ক্যালসিয়ামটা যেটা রিলিজ হইলো টার্মিনাল সিস্টেম থেকে, সেটা করবে বাইন্ড তার সাথে ট্রপোনিন সি এর সাথে। আমরা একটু আগে পড়ছি ট্রপোনিন সি এর কাজ কি? ক্যালসিয়ামের সাথে বাইন্ড করা। যখনই ট্রপোনিন সি ক্যালসিয়ামের সাথে বাইন্ড করবে তখন কি হবে? মায়োসিন বাইন্ডিং সাইট অফ অ্যাক্টিন, এটা কি হবে? আনকভার্ড হবে। ট্রপোনিন সি কি করলো? ক্যালসিয়ামের সাথে বাইন্ড করলো। ক্যালসিয়ামের সাথে বাইন্ড হওয়ার সাথে সাথে কি করবে? মায়োসিন বাইন্ডিং সাইট, অ্যাক্টিনের যে মায়োসিন বাইন্ডিং সাইটটা সেটা কি হবে? আনকভার্ড হবে। তখন মায়োসিন এবং অ্যাক্টিনের মধ্যে একটা ক্রস লিঙ্কেজ তৈরি হবে। ক্রস লিঙ্কেজ তৈরি হবে মানে ওদের মধ্যে একটা লিঙ্ক তৈরি হবে অ্যাক্টিন মায়োসিনের, এবং স্লাইডিং হবে। স্লাইডিং অফ থিন অন থিক ফিলামেন্ট, মানে থিন ফিলামেন্টটা থিক ফিলামেন্টের উপর স্লাইড করবে এবং মুভমেন্ট প্রডিউস করবে। আর রিল্যাক্সেশনটা কি হবে? যে ক্যালসিয়ামটা যেটা হতেছে আপনার রিলিজ হয়েছিল সেটা পাম্প ব্যাক হয়ে যাবে, সেটা রিলিজ হবে না। রিলিজ হবে না, সেটা পাম্প ব্যাক হবে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, মানে রিআপটেক। সার্কোপ্লাজমিক রেটিকুলাম রিলিজ না করে ওটাকে রিআপটেক করবে। তখন কি হবে? ক্যালসিয়াম রিলিজ অফ ক্যালসিয়াম ফ্রম ট্রোপোনিন। আমরা কি পাইছিলাম একটু আগে? ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করছিল ক্যালসিয়াম, কিন্তু এখানে বাইন্ড করবে না, এখানে হচ্ছে ছেড়ে দিবে। ক্যালসিয়ামকে সে রিলিজ করবে, ছেড়ে দিবে। যে কারণে কি হবে? সিসেশন অফ ইন্টারাকশন বিটুইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। যখন ক্যালসিয়ামের সাথে ট্রোপোনিনের কোনো বাইন্ড হবে না, তখন অ্যাক্টিন মায়োসিনেরও কোনো ইন্টারাকশন হবে না। এখন আরেকটু ডিটেলসে বলবো এই জিনিসটাই, আরেকটু ডিটেলস। এই যে দেখেন, ঠিক ছবির উপরের 2 লাইন আমি বলতেছি। আন্ডার রেস্টিং কন্ডিশন নো ক্যালসিয়াম ইজ বাউন্ড টু ট্রোপোনিন প্রিভেন্টিং অ্যাক্টিন মায়োসিন interaction. When calcium binds to troponin C, troponin myosin complex move. Sorry, troponin tropomyosin complex moves. মানে আমরা জানি যে ট্রোপোনিন টিটা ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করে থাকে। ট্রোপোনিন টি এর কাজই হচ্ছে ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করে থাকা। তো যখনই ক্যালসিয়াম রিলিজ হয় তখন এই বাইন্ডিংটা, মানে ট্রোপোনিন ট্রোপোমায়োসিন যে কমপ্লেক্স যে বাইন্ড করেছিল সেটা এভাবে করে মুভ করে। মুভ করলে কি হবে? ট্রোপোমায়োসিনের কাজ কি? ট্রোপোমায়োসিনের কাজ হচ্ছে ওই অ্যাক্টিনের যে মায়োসিন বাইন্ডিং সাইট সেটাকে কাভার করে রাখে, কিন্তু সেটা আর কাভার করে রাখবে না। কারণ কি করতেছে? এটা মুভ করতেছে। ট্রোপোমায়োসিন এবং ট্রোপোনিন টি এর যে কমপ্লেক্সটা সেটা এরকম মুভ করতেছে। মুভ করার কারণে অ্যাক্টিনের যে মায়োসিন বাইন্ডিং সাইট সেটা খালি হয়ে যাচ্ছে জায়গা, তখন মায়োসিন এসে অ্যাক্টিনের সাথে বাইন্ড করতেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন জিনিসটা। সিম্পলি যদি বলি যে ফার্স্ট অ্যাকশন পোটেনশিয়াল আসবে, ক্যালসিয়ামটা হচ্ছে রিলিজ হবে, টার্মিনাল সিস্টেম থেকে ক্যালসিয়ামটা রিলিজ হবে, এবং সেই ক্যালসিয়ামটা প্রথমে ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করবে। ট্রোপোনিন সি কি করবে? মানে যে ট্রোপোনিন যে বাইন্ডটা যখন হবে তখন কি হবে? তার পরের স্টেপটা হবে হচ্ছে ট্রোপোনিন টি এবং ট্রোপোমায়োসিনের যে বাইন্ডিংটা ছিল, ওরা কিন্তু এভাবে বাইন্ড করেই ছিল। ট্রোপোনিন টি আর ট্রোপোমায়োসিন এরা হচ্ছে এরকম ভাবে এই কমপ্লেক্সটা মুভ করবে, সরে যাবে। তো ট্রোপোমায়োসিনটা যখন সরে যাচ্ছে তখন কি হইতেছে? এক্সপোজড হয়ে যাচ্ছে কোন জায়গাটা? মায়োসিন বাইন্ডিং সাইট অফ অ্যাক্টিন। ওই জায়গাটা এক্সপোজ হয়ে যাচ্ছে, তখন মায়োসিনটা ওই অ্যাক্টিনের সাথে এসে ওই যে তার যে বাইন্ডিং এর জায়গা সেখানে বাইন্ড করার সুযোগ পাচ্ছে। এই হলো ঘটনা। আশা করি বুঝতে পারছেন, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। থিক ফিলামেন্ট, এতক্ষণ আমরা বললাম হচ্ছে থিন ফিলামেন্ট। থিক ফিলামেন্টের নাম কি? একটাই। ওখানে থিন ফিলামেন্ট যেরকম 3টা ছিল, এখানে হচ্ছে একটা, অনলি মায়োসিন। প্রশ্ন আসতে পারে হুইচ ইজ থিক ফিলামেন্ট অফ মাসেল। আপনি লিখবেন মায়োসিন। মায়োসিন হেডস অলসো নোন অ্যাজ ক্রস ব্রিজেস, ঠিক আছে? পার্ট অফ থিন ফিলামেন্ট অ্যাক্টিন ট্রোপোনিন ট্রোপোমায়োসিন। শেষ। এবার হচ্ছে প্রোটিনস অফ থিক ফিলামেন্ট।
মায়োসিন হ্যাজ এটিপিএস অ্যাক্টিভিটি, এসবি আসতে পারে। হুইচ প্রোটিন হ্যাজ এটিপিএস অ্যাক্টিভিটি? মায়োসিন। আর কিন্তু কোনোটারই এটিপিএস অ্যাক্টিভিটি নেই। অ্যাক্টিন বলেন বা অন্যান্য ট্রোপোনিন বলেন, কারোরই এটিপিএস অ্যাক্টিভিটিটা নাই। দ্য স্প্লিটিং অফ এটিপিএ puts myosin in a high energy state. এটিপি ভাঙলে আমরা জানি কি শক্তি পায়। শক্তিটা কে পাচ্ছে? মায়োসিন। কারণ ওরই আছে এটিপিএস অ্যাক্টিভিটিটা। ইট অলসো ইনক্রিজেস মায়োসিনস অ্যাফিনিটি ফর অ্যাক্টিন। ওদের যে অ্যাফিনিটিটা সেটাও বাড়ায় দেয়। এনার্জি বাড়ায় দেয়, তখন কি হয়? অ্যাফিনিটিটা বাড়ে, সে গিয়ে বাইন্ড করেন। Once myosin binding binds to actin, once myosin binds to actin, the chemical energy is transferred to mechanical energy. ঠিক আছে? এই যে কেমিক্যাল এনার্জি, মানে এটিপি ভেঙে যে এডিপি তৈরি হইতেছে, সে যে একটা, এটা তো একটা কেমিক্যাল এনার্জি, এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার বা রূপান্তরিত হচ্ছে। তখন কি হইতেছে? একটা মেকানিক্যাল এনার্জি, মানে সে কি করতেছে? বাইন্ড করতেছে। তখন সেই মেকানিক্যাল এনার্জিটার মাধ্যমে সে কি করতেছে? মায়োসিন, কজিং মায়োসিন টু পুল দ্য অ্যাক্টিন ফিলামেন্ট। মায়োসিনটা কি করতেছে? অ্যাক্টিন ফিলামেন্টটাকে পুল করতেছে। তার মানে অ্যাক্টিন কিন্তু মায়োসিনকে পুল করতেছে না, মায়োসিন অ্যাক্টিনকে পুল করতেছে। দিস জেনারেটস অ্যাক্টিভ টেনশন ইন দ্য মাসেল অ্যান্ড দিস ইজ কল্ড পাওয়ার স্ট্রোক। তার মানে which protein generates power stroke? কি লিখবেন? মায়োসিন, নট অ্যাক্টিন। If the force generated by power stroke is sufficient to move the load, then the muscle shortens এবং এটাকে বলা হয় আইসোটোনিক কন্ট্রাকশন। মানে এই যে পাওয়ার স্ট্রোকটা, এটা যদি লোডটাকে সরায় ফেলে, তাহলে কি করবো? মানে লোডটাকে বলতে বুঝাচ্ছে, ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনি একটা কাজ করে কি করতেছেন? একটা লোডকে সরায় ফেলতেছেন। ধরেন এই মোবাইলটা নিছেন, এই লোডটাকে এখান থেকে এখান পর্যন্ত আপনি সরায় ফেললেন। এই এই কিসের মাধ্যমে? মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে। আপনার যে ফোর্সটা আপনি দিছেন, যে ফোর্সটা আপনি দিচ্ছেন, সেটা একটা লোডকে সরায় ফেলতে পারতেছেন আপনি। তখন কি হবে? মাসেল একটা যদি লোডকে সরায় আপনার মাসেল, তাহলে কি হবে? আপনার মাসেলের শর্টেনিং হবে। খুব মনোযোগ দিয়ে শোনেন, এগুলা পরীক্ষায় আসে। মাসেল শর্টেনিং হবে, তখন হচ্ছে আইসোটোনিক কন্ট্রাকশন বলবো আমরা এটাকে। টোন, টোন, ঠিক আছে? আইসোটোনিক কন্ট্রাকশন মানে একটা লোডকে সরাই ফেলতেছেন, তখন মাসেল শর্টেনিং হবে এবং এটাকে বলা হয় আইসোটোনিক কন্ট্রাকশন। আর ইফ দ্য ফোর্স জেনারেটেড, আপনার মায়োসিন যে ফোর্স জেনারেট করতেছে ইয়েটাকে করার জন্য, আপনার অ্যাক্টিনের উপর যে ফোর্সটা জেনারেট করতেছে বা পাওয়ার স্ট্রোক যেটা মায়োসিনের, সেইটা যদি নট সাফিসিয়েন্ট টু মুভ দ্য লোড, মানে আপনি লোডটাকে সরাতে পারতেছেন না, মানে আপনি মোবাইলটাকে নিছেন কিন্তু আপনি মোবাইলটা নিয়ে এক জায়গা থেকে জায়গায় লোড নিয়ে সরাতে পারতেছেন না। হুম, ধরেন আপনি একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছেন, এটা হচ্ছে আপনার হাত, হাত দিয়ে আপনি দেয়ালটাকে ধাক্কা দিচ্ছেন, এটা হচ্ছে দেয়াল, এটা হচ্ছে আপনার হাত। তো আপনি কিন্তু লোডটাকে সরাতে পারতেছেন না, দেয়ালটাকে কিন্তু আপনি সরাতে পারতেছেন না, দেয়াল দেয়ালের জায়গায় আছে, কিন্তু আপনি কিন্তু প্রেসার দিচ্ছেন, মানে আপনি কিন্তু এনার্জি জেনারেট করতেছেন, এটিপি কিন্তু আপনার খরচ করতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মাসেলটা শর্টেনিং হবে না, কারণ আপনি লোডটাকে সরাচ্ছেন না। এটাকে বলা হয় হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন। তাহলে আইসোটোনিক কন্ট্রাকশনটা কি? যখন আমি লোডটাকে সরাই ফেলতে পারবো, মুভ করে ফেলতে পারবো, তখন আমার মাসেলটা শর্টেনিং হবে, সেটাকে আইসোটোনিক কন্ট্রাকশন। আর আইসোমেট্রিক কন্ট্রাকশনটা কি? যখন হচ্ছে আপনি প্রেসার ঠিকই দিচ্ছেন বা ফোর্স ঠিকই দিচ্ছেন, কাজ করার চেষ্টা করতেছেন, কিন্তু লোডটাকে আপনি মুভ করতে পারতেছেন না, সেটাকে, সেক্ষেত্রে আপনার মাসেল শর্টেনিংও হচ্ছে না, এটাকে বলবো হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন। এটা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য? বিভিন্ন এক্সারসাইজ আমরা দেই, পেশেন্টদেরকে দেই, যে আইসোমেট্রিক এক্সারসাইজ দেই কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আইসোটোনিক এক্সারসাইজ দেই। তার মানে আইসোমেট্রিক এক্সারসাইজে কিন্তু পেশেন্টের কোনো লোড সরাইতে হতেছে না, আর কিন্তু আইসোটোনিকে কিন্তু পেশেন্ট লোড নিবে। এটা আমরা এক্সারসাইজ ফিজিওলজিতে আবার পড়বো। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ালাম। এর পরের যে টপিকটা, মাসেল ফাইবার টাইপস, এখান থেকে মনে করেন ৩-৪টা প্রশ্ন চলে আসছে এক জায়গা থেকেই। এই একটা জায়গা থেকে ৩-৪টা প্রশ্ন চলে আসছে। ৪টা না হলেও ৩টা হবে প্রশ্ন আমাদের জানুয়ারির ইয়েতে পরীক্ষায়। তো এগুলো খুব ইম্পর্টেন্ট আসলে।
তো মাসেল ফাইবারের টাইপটা আমি এখন পড়াবো, একটু আসি মাসেল ফাইবারটা। আচ্ছা, এবার হচ্ছে মাসেল ফাইবার টাইপ। Based on speed of contraction, two main categories can be established: fast unit and slow unit. আচ্ছা, স্পোর্টস ফিজিওলজি মানে পরের যে চ্যাপ্টারটা, এখানে ডিফারেন্সটা সুন্দর করে দেওয়া আছে যে ফাস্ট মাসেল এবং স্লো মাসেল। আমাদের দুই ধরনের মাসেল আছে, স্লো টুইচ মাসেল ফাইবার এবং ফাস্ট টুইচ মাসেল ফাইবার। তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে স্লো টুইচটাকে মনে রাখবেন ওআরএস দিয়ে। হ্যাঁ, ওআরএস, ওআরএস, ও দিয়ে কি মনে রাখবেন? এটা হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে টাইপ 1 ফাইবার, মানে স্লো। স্লোটা হচ্ছে টাইপ 1 ফাইবার। আর দিয়ে মনে রাখবেন হচ্ছে রেড, কালারটা হচ্ছে লাল রং। আর এস দিয়ে মনে রাখবেন হচ্ছে স্লো টুইচ ফাইবার এবং এদের ডায়ামিটারটা হচ্ছে স্মল। তাহলে আপনার 4টা কিন্তু আপনি হয়ে গেল আপনার। এরা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে রেড কালার, এদের আরেকটা নাম হচ্ছে স্লো টুইচ ফাইবার এবং এদের ডায়ামিটার কিরকম স্মল। ওআরএস দিয়ে 4টা হয়ে গেল। ঠিক অপোজিট হচ্ছে আপনার ফাস্ট টুইচ। আচ্ছা, যারা হচ্ছে স্লো টুইচ তারা কিন্তু খুব স্লো কাজ করে। সো এক্ষেত্রে আপনাদের অক্সিডেটিভ সিস্টেমটা কাজ করে। হ্যাঁ, অক্সিডেটিভ সিস্টেমটা এক্ষেত্রে কাজ করে। বা অ্যারোবিক, আমাদের যে অ্যারোবিক সিস্টেম একটু পরেই আমরা স্পোর্টস ফিজিওলজি যেটা পড়াবো, হোয়াট ইজ অ্যারোবিক সিস্টেম। আপাতত মনে রাখেন এখানে অ্যারোবিক সিস্টেমটা কাজ করে। আর যেহেতু এখানে অ্যারোবিক সিস্টেমটা কাজ করে, সো এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন লাগে। অক্সিডেটিভ সিস্টেমটা এখানে কাজ করে, অক্সিডেটিভ সিস্টেমটা এখানে কাজ করে। আর ফাস্ট টুইচে কি কাজ করে? গ্লাইকোলাইটিক সিস্টেম। হ্যাঁ, মানে গ্লাইকোজেন ভেঙে ভেঙে গ্লুকোজ আসে ফাস্ট টুইচে। কিন্তু এখানে স্লো টুইচ হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেন লাগে, কারণ এটা অক্সিডেটিভ সিস্টেমের মাধ্যমে কাজ করে। যেহেতু এটা অ্যারোবিক সিস্টেম, সো এখানে কি বেশি লাগবে? মাইটোকন্ড্রিয়া বেশি লাগবে, প্রচুর পরিমাণে এটিপি তৈরি করতে হবে। তারপর প্রচুর পরিমাণে মায়োগ্লোবিন লাগবে। তার মানে মায়োগ্লোবিন লাগবে প্রচুর। তারপরে মাইটোকন্ড্রিয়া লাগবে প্রচুর এবং কি থাকবে? ক্যাপিলারি ডেনসিটিটা বেশি থাকবে এখানে। হ্যাঁ, ক্যাপিলারি ডেনসিটিটা এখানে বেশি থাকবে স্লো টুইচে। রেজিস্ট্যান্স টু ফ্যাটিগ, এখানে স্লো টুইচ মাসেলটা কি আসলে কি করে? আমাদের ধরেন ম্যারাথন রানার, তাদেরকে কিন্তু অনেকক্ষণ ধরে দৌড়াতে হচ্ছে। মানে তাদের কিন্তু একটা স্লোলি তাদের মাসেলটাকে কাজ করতে হইতেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার মাসেলটা যদি ফ্যাটিগ হয়ে যায় তাহলে কিন্তু হবে না। সো স্লো টুইচ ফাইবারটা রেজিস্টেন্ট টু ফ্যাটিক, মানে এটা ফ্যাটিক হবে না। কিন্তু ফাস্ট টুইচটা কি? ধরেন এটা কোন মাসেলগুলো ফাস্ট টুইচ? যারা হচ্ছে ধরুন আপনি হঠাৎ করে একটা হেভি ওয়েট আপনি লিফট করতেছেন, তখন কিন্তু আপনার অনেকক্ষণ ধরে যে মানে কাজ করার কোনো প্রয়োজন নেই। সো সেক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্স টু ফ্যাটিক, মানে আপনি ফ্যাটিক হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার তো অনেকক্ষণ ধরে কাজটা করতে হইতেছে না। তার মানে ফাস্ট টুইচে হইতেছে প্রোন টু ফ্যাটিক। ফাস্ট টুইচ মাসেলগুলো প্রোন টু ফ্যাটিক, মানে ফ্যাটিক হয়ে যাবে।
আপনি কি অনেকক্ষণ ধরে লোড নিয়ে দাঁড়ায় থাকতে পারবেন? ৫ কেজি একটা লোড নিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? পারবেন না। কারণ আপনার যেই মাসলটা হচ্ছে ফাস্ট টুইচ, যেটা আপনার ফাস্ট টুইচ মাসলের কাজ হচ্ছে আপনার এই ধরনের কাজগুলা করা। যে হঠাৎ করে একটা পাঞ্চ করলেন একটা মানুষকে বা কোনো একটা জিনিসকে, বা হঠাৎ করে একটা ওয়েট নিলেন। এই কাজগুলা করে হচ্ছে ফাস্ট টুইচ মাসল, এবং এদের হচ্ছে আম ফ্যাটিগ হওয়ার প্রবণতা বেশি। কিন্তু স্লো টুইচদের ফ্যাটিগ হওয়ার প্রবণতা নাই, যে কারণে স্লো টুইচদের আমরা লম্বা সময় ধরে কাজ করতে পারি। আচ্ছা, এই যে লম্বা সময় ধরে কাজ করার ব্যাপারটা, এটাকেই বলা হয়েছে এন্ডিউরেন্স। এর পরের পয়েন্টে আছে যে প্রোভাইডস এন্ডিউরেন্স। এন্ডিউরেন্স মানে কি? অনেক লম্বা সময় ধরে আস্তে আস্তে করে একটা কাজ করা। এখানে তার মানে এন্ডিউরেন্সটা আছে হচ্ছে স্লো টুইচে, আর ফাস্ট টুইচে কি ডেলিভার্স পাওয়ার সার্জ ফর ফিউ সেকেন্ডস টু মিনিট। একটু আগে আমি যেটা বললাম যে হঠাৎ একটা ওয়েট লিফট করতেছেন, বা হঠাৎ করে একটা পাঞ্চ করতেছেন, এই টাইপের যে হঠাৎ করে যে কাজগুলো, যেটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটে আপনি করে ফেলতে পারতেছেন, সেটা হচ্ছে ফাস্ট টুইচের কাজ। তার মানে স্লো টুইচের কোন সিস্টেম, আমাদের বডির কোন সিস্টেম স্লো টুইচে কাজ করতেছে? অ্যারোবিক সিস্টেম। আর ফাস্ট টুইচে হচ্ছে অ্যানারোবিক সিস্টেম বা গ্লাইকোলাইটিক সিস্টেম। এই জিনিসটা জাস্ট এই পার্টটা আমি একটু পরে বলবো স্পোর্টস ফিজিওলজিতে। পরের পয়েন্টে দেখেন, স্লো টুইচ মাসেলটা, এগুলো ভিতরে নাম্বার টাম্বার পড়ার দরকার নেই। আপনি খালি মনে রাখেন স্লো টুইচটা কাদের বেশি? ম্যারাথনারদের। কারণ তাদের প্রচুর সময় ধরে দৌড়াইতে হইতেছে, 82, মানে অনেক বেশি। আর ফাস্ট টুইচটা কাদের বেশি? দেখেন ফাস্ট টুইচটা কাদের বেশি? ওয়েট লিফটারদের। কারণ তাদের হঠাৎ করে একটা বেশি ওজন বহন করতে হইতেছে। আর আমাদের ক্ষেত্রে দেখেন এভারেজ মেল, নরমাল মানুষের ক্ষেত্রে কোনটা বেশি? এটা আসতে পারে পরীক্ষায়, যদিও কখনো আসে না, আসতে পারে। স্লো টুইচটা বেশি না ফাস্ট টুইচটা? আমাদের ফাস্ট টুইচটা বেশি। যারা ম্যারাথনার বা যারা এই জিনিসগুলো প্র্যাকটিস করে, এন্ডিউরেন্স এক্সারসাইজ বা এন্ডিউরেন্স স্পোর্টস যারা প্র্যাকটিস করে, তাদের আস্তে আস্তে স্লো টুইচ ফাইবারগুলো বাড়তে থাকে। কিন্তু ইউজুয়ালি নর্মালি আমাদের ফাস্ট টুইচ মাসেলটা বেশি থাকে। স্প্রিন্টার, স্প্রিন্টার কারা? শর্ট ডিস্টেন্স রানিং যারা করবে, তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টুইচটা বেশি থাকে। জাম্পার, তাদের ক্ষেত্রেও ফার্স্ট, যারা জাম্প করবে, মানে তাদের হচ্ছে শর্ট টাইম কাজ করা, তাদের ফার্স্ট টুইচটা বেশি থাকবে। সুইমার, সুইমার কিন্তু একটা লম্বা সময় ধরে সুইম করতে হবে, সেক্ষেত্রে তাদের স্লো টুইচ মাসেলটা বেশি থাকতে হবে। এই এটা খুব ইম্পর্টেন্ট, মাসেল ফাইবারের এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। এগুলা পড়বেন, এই যা যা বললাম তাই আছে এখানে, এগুলা রিডিং দিবেন, একই কথা, সব একই জিনিস। দেখেন, ক্যালসিয়াম পাম্পিং ক্যাপাসিটি অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম কার বেশি হবে? টাইপ 2 এর বেশি হবে। হ্যাঁ, টাইপ 2 এর বেশি হবে। ক্যালসিয়াম পাম্পিং ক্যাপাসিটি অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম। হুম। তারপর মায়োসিন এটিপিএস অ্যাক্টিভিটি। টাইপ 1 এর স্লো, মানে কাজটা আস্তে আস্তে করবেন। আর হচ্ছে টাইপ 2 তে খুব দ্রুত কাজ করবে। গ্লাইকোলাইটিক ক্যাপাসিটি কার বেশি থাকবে? টাইপ 2 এর। কারণ তার মেইন কাজটাই হতেছে লাইসিসের মাধ্যমে। আর অক্সিডেটিভ ক্যাপাসিটিটা কার বেশি থাকে? টাইপ 1 এর। কারণ সে হচ্ছে অ্যারোবিক সিস্টেম বা অক্সিডেটিভ সিস্টেমের মাধ্যমে কাজ করতেছে, সুতরাং টাইপ 1 এর বেশি থাকবে। এগুলা পড়বেন। এখানে টাইপ 1 এ সাস্টেইনড ফোর্স, আর টাইপ 2 তে হচ্ছে ফাস্ট মুভমেন্ট। আচ্ছা, লিপিড কনটেন্ট টাইপ 1 এ বেশি থাকবে। গ্লাইকোজেন কনটেন্ট কার বেশি থাকবে? গ্লাইকোজেন কনটেন্ট হচ্ছে টাইপ 2 এ বেশি থাকবে। কারণ ওদের মেইন মেকানিজমটা কি? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হইতেছে। এই যে দেখেন, এনার্জি মেটাবলিজম, টাইপ 1 হচ্ছে লো গ্লাইকোলাইটিক, হাই অক্সিডেটিভ। ঠিক তার উল্টা হচ্ছে টাইপ 2 তে। আর মাঝখানে কি কতগুলো আছে? মাইটোকন্ড্রিয়াল ডেনসিটি, হ্যাঁ, এটা তো বলছি। মাইটোকন্ড্রিয়া, তারপর মায়োগ্লোবিন, এগুলো হচ্ছে টাইপ 1 এ বেশি থাকবে। এনজাইমেটিক অ্যাক্টিভিটি, এই পয়েন্টটা বাদ। তারপর হচ্ছে মায়োসিন হেভি চেইন জিন এক্সপ্রেসড, এই পয়েন্টটা বাদ, লাগবে না পড়া। কালার বলছি। আচ্ছা, একটা এক্সাম্পল দিছে, সেটা হচ্ছে
টাইপ 1 এ হচ্ছে সোলিয়াস। আর ইয়ে মাসেলটা কি? টাইপ 2 মাসেল কারা? পেক্টোরাল মাসেল। সোলিয়াস মাসেল মানে আমাদের পায়ের যে মাসেলটা দৌড়ানোর জন্য যেটা হেল্প করতেছে। আর পেক্টোরাল মাসেল যেটা আপনি ফাস্ট টুইচের জন্য হেল্প করতেছে সেটা হচ্ছে পেক্টোরাল মাসেল। এটা হচ্ছে এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে মাসেল কন্ট্রাকশন। এটা আমি বলে ফেলছি, ফিজিওলজি অফ মাসেল কন্ট্রাকশন। আমি যা যা বলছি তাই তাই এখানে আছে, একটু সুন্দর করে রিডিং দিবেন তাহলেই বুঝবেন। আচ্ছা, স্ট্রাকচারাল ইউনিট অফ মাসেল কি? মাসেল ফাইবার। আর ফাংশনাল ইউনিট অফ কন্ট্রাকশন কি? সার্কোমিয়ার। এসবিএ তে আসতে পারে। তারপর আমার যে রেড কালি দিয়ে যে লাইনগুলো দাগানো এগুলো রিডিং দিবেন। আমি যা বলছি তাই, এটা পড়ায় ফেলছি। একটা প্রশ্ন আসতে পারে যে রিল্যাক্সেশনের সময় কি হয়? ক্যালসিয়াম কি হয়? রিলিজ হয়, ট্রোপোনিন থেকে রিলিজ হয়। আর কন্ট্রাকশনের সময় ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করে। ঠিক উল্টাটা হয় রিল্যাক্সেশন। একটা মনে রাখবেন, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন হচ্ছে তার অপোজিট। একটা প্রশ্ন আসতে পারে যে which plays the central role in muscle contraction? সেটা কি? ক্যালসিয়াম। এটাও বলা হয়েছে, মেকানিজমটাই আবার বলা হয়েছে। এটা আপনি রিডিং দিলেই বুঝবেন। এখানে আইসোটনিক এবং আইসোমেট্রিক কন্ট্রাকশন বোঝানো হয়েছে। আইসোটনিকে মনে রাখবেন সবসময় মাসেল শর্টেনিং হবে। যেমন ওয়াকিং, এক্সাম্পল দিস, ওয়াকিং অর লিফটিং আ লোড, এখানে কিন্তু আপনার মাসেল শর্টেনিং হচ্ছে। আর আইসোমেট্রিকে কি হইতেছে? মাসেল ডাজ নট শর্টেন ডিউরিং কন্ট্রাকশন। ঠিক আছে, এখানে এক্সাম্পল কি? সিম্পলি মেইনটেইন দ্য পশ্চার এগেইনস্ট গ্র্যাভিটি। আমরা যে সোজা হয়ে দাঁড়ায় আছি, এখানে কিন্তু আমরা একটু একটা এফোর্ট দিচ্ছি, মানে এনার্জি লস করতেছি আমরা, কিন্তু আমাদের কিন্তু পজিশনের বা আমাদের স্থান পরিবর্তন হইতেছে না। এটা হইতেছে একটা এক্সাম্পল অফ আইসোমেট্রিক কন্ট্রাকশন। Isotonic contraction do work, whereas isometric contraction do not. Work এর ডেফিনেশন কি? ফোর্স ইনটু ডিসটেন্স। মানে আইসোটনিক একটা ডিসটেন্স পার করছে, একটা জিনিস এখান থেকে নিয়ে এইখানে রাখতেছে, ডিসটেন্স পার করতেছি। বাট আইসোটনিকে কিন্তু সেটা করতেছি না। সো আইসোটনিকে কিন্তু আমরা কোনো কাজ করতেছি না, কোনো ওয়ার্ক করতেছি না আমরা। আচ্ছা, এবার আইসোটনিক এবং আইসোমেট্রিকের ডিফারেন্স দেখেন। লেন্থ অফ মাসেল ফাইবার আইসোমেট্রিকে চেঞ্জ হবে না, আইসোটনিকে চেঞ্জ হবে। আইসোমেট্রিকে হচ্ছে টেনশন, ইনক্রিজ ইন টেনশন। এখানে কিন্তু টেনশন বাড়বে মাসেলে, মাসেলে টেনশন বাড়বে, মানে আপনি এখানে এখানে চাপ দিচ্ছেন, এখানে কিন্তু মাসেলের টেনশন বাড়তেছে। যদিও হচ্ছে ওয়ার্ক হচ্ছে না বা মাসেলের লেন্থের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে মাসেল শর্টেনিং হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু একটা মাসেল একটা টেনশন তৈরি হচ্ছে। আপনি যদি একটা ওয়ালে ধাক্কা দেন, আপনার মাসেলে কিন্তু টেনশন তৈরি হবে। ডেভেলপমেন্ট অফ টেনশন। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ হিট জেনারেটেড। আইসোমেট্রিকে যেহেতু কোনো কাজ করতেছেন না, সো হিট প্রোডাকশন কম হবে। কন্ট্রাকশন পিরিয়ডটা কি হবে? লঙ্গার। মানে আপনি যখন কোনো কাজ করতেছেন না, মানে কোনো ওয়ার্ক লোডের আপনি আম, কোনো লোডের আপনি স্থান পরিবর্তন করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশিক্ষণ কন্ট্রাকশন করতে পারবেন। বাট আপনি যদি একটা হেভি ওয়েট নিয়ে এক জায়গা থেকে এক জায়গা আপনি নেন, আপনি বেশিক্ষণ পারবেন না কিন্তু কাজটা করতে। এই জন্য কন্ট্রাকশনটা পিরিয়ডটা হবে শর্ট। কিন্তু আইসোমেট্রিকে যেহেতু আপনি কোনো কাজ করতেছেন না, মানে আপনার মাসেল ফাইবারের লেন্থের কোনো পরিবর্তন করতেছেন না, শুধুমাত্র টেনশনটা বাড়াচ্ছেন, সো কন্ট্রাকশন পিরিয়ডটা হবে হচ্ছে লং। আর এক্সাম্পল দিচ্ছে পুশিং এগেইনস্ট ওয়াল আইসোমেট্রিক। আর আইসোটনিক হচ্ছে লিফটিং আ বাকেট অফ দ্য ফ্লোর। এটা কিন্তু আপনি একটা কাজ করতেছেন, একটা জিনিস সরাচ্ছেন। এই ডিফারেন্সটা পড়বেন ভালো মতো। স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেলের ডিফারেন্সটা পড়বেন। মাসেল ফ্যাটিকটা হচ্ছে, muscle fatigue is simply a state of exhaustion produced by
স্ট্রেনাস মাসল অ্যাকশন, মানে অনেকক্ষণ ধরে আপনি বারবার বারবার কাজ করছেন, তখন মাসলটা কি হবে, ফ্যাটিক হয়ে যাবে। এটিপি জেনারেশনটা কমে যাবে, তো মানে এটিপির অভাবে মাসলটা ফ্যাটিক হয়ে যাবে। দাস ডিপ্লিশন অফ গ্লাইকোজেন ইন মাসল অফেন প্রডিউসেস ফ্যাটিক। তাছাড়া গ্লাইকোজেন তখন ডিপ্লিশন হবে, তখনও হইতেছে আপনার ফ্যাটিক তৈরি হতে পারে। এটা জাস্ট একটা রিডিং, এখান থেকে এই পর্যন্ত দেখে নেই প্রশ্ন আসতে। এবার হচ্ছে স্পোর্টস ফিজিওলজি। Sports physiology is mainly a discussion of ultimate limits to which several of the bodily mechanism can be stretched. মানে স্পোর্টস ফিজিওলজিটা কি, আমরা যারা স্পোর্টসম্যান তাদের কিভাবে ট্রেনিং এর মাধ্যমে বা আম, কি কি জিনিস ফলো করলে তারা বেস্ট আউটপুটটা দিতে পারবে, বা আপনি ধরেন এক্সারসাইজ করবেন, কিভাবে এক্সারসাইজ করলে আপনার বডি থেকে আপনি বেস্ট আউটপুটটা আপনি পাবেন, এই জিনিসের জন্য হচ্ছে আমরা পড়বো হচ্ছে স্পোর্টস ফিজিওলজি। আচ্ছা, প্রথমত হচ্ছে মেল ভার্সেস ফিমেল অ্যাথলেট। আমরা এই দুই অ্যাথলেটের কি কি ডিফারেন্স সেগুলো আমরা জানবো। বেসিক্যালি হচ্ছে দুইজনই আইডেন্টিক্যাল, কিন্তু কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন বডি সাইজ মেলদের বড় থাকে, বডি কম্পোজিশন মানে মাসেল মাস ছেলেদের বেশি থাকে। মাসেল মাস বেশি থাকার কারণে দেখেন পালমোনারি ভেন্টিলেশন, কার্ডিয়াক আউটপুট, মাসেল স্ট্রেংথ তিনটাই কিন্তু ছেলেদের বেশি। অ্যামাউন্ট অফ টেস্টোস্টেরন ছেলেদের বেশি থাকবে, ইস্ট্রোজেন মেয়েদের বেশি থাকবে। মাসেল স্ট্রেংথ পার স্কোয়ার সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 3 to 4 কেজি পার সেন্টিমিটার। মানে মাসেল স্ট্রেংথটা হচ্ছে ডিপেন্ড করবে মাসেলের ডায়ামিটারের উপর। এই জিনিসটা মনে রাখবেন যে মাসেল স্ট্রেংথটা কার কত শক্তি বেশি সেটা ডিপেন্ড করবে কার উপরে, মাসেলের ডায়ামিটারের, মাসেলের ডায়ামিটারের উপরে। এবার হচ্ছে ফিমেল আর মেলের যে ডিফারেন্স, যেমন মেলে কি টেস্টোস্টেরন বেশি থাকে, সো এদের অ্যানাবলিক ইফেক্ট, টেস্টোস্টেরন হরমোনটা কি করে, একটা অ্যানাবলিক হরমোন। এদের প্রোটিন ডিপোজিশন বেশি হয়, যে কারণে মাসেল মাস বেশি থাকে, যে কারণে তাদের স্পিড এবং পাওয়ার এই দুটা বেশি থাকে। অপরদিকে ফিমেলদের ইস্ট্রোজেন বেশি থাকার কারণে ফ্যাটের ডিপোজিশনটা বেশি হয়। এবং ফ্যাট কি করে, হিট ইনসুলেশন। যেসব জায়গায় ধরেন ঠান্ডা আবহাওয়ায় যদি কোনো স্পোর্ট হয়, সেখানে কিন্তু ফিমেলদের এই সুবিধাটা আছে, কারণ তাদের হিট ইনসুলেশনের সুবিধা আছে। এবং বুয়েন্সি বা ভাস্যতা, সুইমিং এ কিন্তু মেয়েরা ভালো করে, কারণ তাদের বয়েন্সিটা আছে, বা ভাস্যতা বলে যেটাকে, সেটা বেশি থাকে, কারণ তাদের ফ্যাট ডিপোজিশন বেশি থাকে। এবং ফ্যাট বেশি থাকার কারণে এক্সট্রা লং টার্ম এনার্জি, তাদের এনার্জিটা ধরে রাখার ক্ষমতা ছেলেদের থেকে বেশি। ফিমেল স্পোর্টস ওমেনদের কি হয়, এখানে আমি পাশে লিখে রাখছি, এই জিনিসটা পরীক্ষা আসে, অ্যানোরেক্সিয়া, অ্যামেনোরিয়া, অস্টিওপোরোসিস, এই ট্রায়াডটা মনে রাখবেন। ইট ইজ রিলেটেড টু ফিমেল স্পোর্টস উইমেন, অ্যানোরেক্সিয়া, অ্যামেনোরিয়া, অস্টিওপোরোসিস। এবার হচ্ছে মাসেল ইন এক্সারসাইজ। ডিটারমিনেন্ট অফ সাকসেস ইন অ্যাথলেটিক ইভেন্ট ডিপেন্ডস অন, কে কত ভালো করবে স্পোর্টসে বা এক্সারসাইজে। যার মাসেল স্ট্রেংথ বা শক্তি বেশি, পাওয়ার যার বেশি। পাওয়ার জিনিসটা কি, কত সময় ধরে সে শক্তিটা ধরে রাখতে পারবে, মানে 1 মিনিটে সে কতটুকু কাজ করতে পারবে, সেটা হইতেছে পাওয়ার। তারপর যে পিরিয়ড অফ অ্যাক্টিভিটি, মানে কত লম্বা সময় সে কাজটা করতে পারতেছে, সেটা। এই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করবে হচ্ছে সাকসেস অফ অ্যাথলেটিক ইভেন্ট। তারপর মাসেল ইন এক্সারসাইজ। স্ট্রেংথ, স্ট্রেংথটা কি, ডিটারমাইন্ড মেইনলি বাই সাইজ। যার সাইজ, মাসেলের সাইজ যত বেশি, ডায়ামিটার যেটা বললাম আমি, ডায়ামিটার যত বেশি হবে তার হচ্ছে স্ট্রেংথ বেশি হবে। হোল্ডিং স্ট্রেংথ, কন্ট্রাক্টাইল স্ট্রেংথ প্লাস 40%। হোল্ডিং স্ট্রেংথ মানে আমি আমার যে স্ট্রেংথটা সেটাকে আমি একটা ঘুষি মারলাম, শেষ আমার স্ট্রেংথ। কিন্তু আমি ঘুষে মেরেই যাচ্ছি, মানে অনেকক্ষণ ধরে মারতেছি, মানে কন্ট্রাক্টাইল স্ট্রেংথ প্লাস 40%, মানে আমার স্ট্রেংথটাকে ধরে রাখার ক্ষমতাটাকে বলতেছে হচ্ছে হোল্ডিং স্ট্রেংথ। আচ্ছা, এবার হচ্ছে পাওয়ার। পাওয়ারটা কি, আ মেজার অফ টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট মাসেল পারফর্মস ইন আ ইউনিট পিরিয়ড অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ে আমি কতটুকু পরিমাণে কাজ করতে পারতেছি, সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ার ইজ ডিটারমাইন্ড বাই স্ট্রেংথ অফ কন্ট্রাকশন, ডিস্টেন্স অফ কন্ট্রাকশন, নাম্বার অফ টাইমস কন্ট্রাকশন ইচ মিনিট। মানে 1 মিনিটে কতটুকু কন্ট্রাকশন করতে পারতেছি আমি, কতক্ষণ আমি কন্ট্রাকশন করতে পারতেছি, এটা হচ্ছে পাওয়ার।
তো এখানে একটা মানে একটা হিসাব দিছে যে প্রথম 10 সেকেন্ডে 7,000 কেজি পার মিনিট, তারপরে 1 মিনিটে 4,000 কেজি পার মিনিট আস্তে আস্তে কমতেছে, তারপরে 30 মিনিটে 1700 কেজি পার মিনিট। এটা এখনো পর্যন্ত আমি আসতে দেখিনি। হোয়াট ইজ এন্ডিউরেন্স, মানে এগুলো হচ্ছে আপনার ইনিশিয়াল ইন্ট্রোডাকশন, আপনার জানার জন্য বলছে, এই জিনিসগুলো আপনি জানলে পরবর্তীতে বুঝতে পারবেন জিনিসগুলো, পড়াগুলো। আচ্ছা, এবার হচ্ছে এন্ডিউরেন্স। এন্ডিউরেন্সটা কি একটু আগেও বলছে, হাউ লং দ্য মাসেল ক্যান কন্টিনিউ দেয়ার অ্যাক্টিভিটি ইজ কল্ড এন্ডিউরেন্স। আমি কতক্ষণ, কত লম্বা সময় আমি কাজ করতে পারতেছি। তার মানে এন্ডিউরেন্স জিনিসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট স্পোর্টসে। যার এন্ডিউরেন্স যত বেশি, সে হচ্ছে লং টাইমের যে খেলাগুলো সেগুলো সে ভালো খেলবে। যেমন ফুটবল, ফুটবল খেলায় কিন্তু এন্ডিউরেন্সটা খুব জরুরি। কিন্তু আমি যদি একটা ওয়েট লিফটিং করি, বা হচ্ছে আমি ওই যে বল্লা ছুঁড়ে মারা, কি বলে এটাকে, ধনুক ছুঁড়ে মারা, ভুলে গেছি খেলাটার নাম। তো এই খেলাগুলো যারা খেলতে চায় তাদের কিন্তু এন্ডিউরেন্স এর প্রয়োজন নেই। তাদের কিন্তু যারা হচ্ছে ম্যারাথন রানার বা ফুটবলার বা সুইমার, তাদের কিন্তু এন্ডিউরেন্সটা খুব জরুরি। এন্ডিউরেন্স জিনিসটা কি, ডিপেন্ডস অন নিউট্রিটিভ সাপোর্ট অফ দ্য মাসেল, মানে গ্লাইকোজেন। তার মানে একটা ফুটবলারকে কিন্তু আপনি হাই কার্বোহাইড্রেট ডায়েট দিতে হবে। হাই কার্বোহাইড্রেট ডায়েট দিলে সে 240 মিনিট সে কাজটা করতে পারবে বা খেলাটা খেলতে পারবে। মিক্সড ডায়েটে অনলি 20 মিনিট, হাই ফ্যাট ডায়েটে 85 মিনিট। তার মানে তাকে কিন্তু আমরা হাই প্রোটিন মানে মাছ মাংস খাওয়াইলে বা দুধ ডিম খাওয়াইলে কিন্তু তাকে হবে না। একটা এন্ডিউরেন্স যার দরকার, যে প্লেয়ারটার, তাকে কিন্তু আমরা কি দিতে হবে, আমরা তাকে হাই কার্বোহাইড্রেট ডায়েট মানে গ্লুকোজ দিব তাকে আমরা, আম, বা চিনি খাওয়াবো। তখন হচ্ছে তার 240 মিনিট, মানে তার প্রচুর পরিমাণে লম্বা সময় ধরে সে কাজটা করতে পারবে। অ্যামাউন্ট অফ গ্লাইকোজেন স্টোরড ইন মাসেল, এটা একটু ইম্পর্টেন্ট। হাই কার্বোহাইড্রেট 40 গ্রাম পার কেজি মাসেল। হ্যাঁ, এটা একটু রিডিং দেন। মেনলি হাই কার্বোহাইড্রেট ডায়েটটাই মনে রাখেন। আর এটা অবশ্যই মনে রাখবেন যে এন্ডুরেন্সটা কিসের উপর মেইনলি ডিপেন্ডেন্ট, গ্লাইকোজেনের উপর, বা হাই কার্বোহাইড্রেট ডায়েটে এন্ডুরেন্সটা সবচেয়ে বেশি থাকে। এবার কি পড়বো, মাসেল মেটাবলিক সিস্টেম ইন এক্সারসাইজ, দেয়ার আর 3 সিস্টেম। এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে প্রশ্ন আসবেই। একটু আগে যেটা বললাম, ফাস্ট টুইচ, স্লো টুইচ মাসেল, এই জায়গা থেকে যেরকম প্রশ্ন আসবেই। তারপর এখান থেকেও প্রশ্ন মাস্ট। মাসেল মেটাবলিক সিস্টেমের এক্সারসাইজ মানে এক্সারসাইজের সময় কিভাবে আমাদের মাসেলের আমাদেরকে শক্তিটা দিচ্ছে, শক্তিটা আমরা কোথা থেকে পাচ্ছি। তিনটার সিস্টেম আছে, একটা হচ্ছে ফসফোক্রিয়েটিনিন ক্রিয়েটিন সিস্টেম, তারপর হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম, এটার আরেক নাম হচ্ছে অ্যানারোবিক সিস্টেম, আরেকটা হচ্ছে অ্যারোবিক সিস্টেম। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে ফসফোক্রিয়েটিনিন ক্রিয়েটিন সিস্টেম। এটার আন্ডারে এই যে ফসফোক্রিয়েটিন ক্রিয়েটিন সিস্টেমটা পড়বো, বাট তার আগে পড়বো হচ্ছে এডিপি সিস্টেম, অ্যাডেনোসিন ট্রাইফসফেট সিস্টেম। অ্যাডেনোসিন ট্রাইফসফেটটা হচ্ছে কি, মানে একদম সাথে সাথে, ধরেন ধরেন আমার একটা মানুষকে থাপ্পড় মারবো আমি, সেটার জন্য যে শক্তিটা আমার লাগবে সেটা হচ্ছে আমাকে এটিপি দিবে। মানে এটা রেডি এনার্জি, আমার বডিতে আমি ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম, এটা হচ্ছে আমার নিজের শরীর থেকে আমি ঠাস করে হঠাৎ করে জাস্ট মানে 3 সেকেন্ডের মধ্যে আমি এই শক্তিটা পেয়ে গেলাম। এই শক্তিটা আমাকে কে দিল, এটিপি দিল। এই শক্তিটা আমাকে এটিপি দিল। এটিপিটা কিভাবে শক্তি দেয় আমরা জানি, এটিপি ভাঙে, দেখেন এটিপি ভাঙলে 7,300 ক্যালোরি রিলিজ হয় এবং আমরা শক্তিটা পাই। এবং শক্তিটা পাইলে হইতেছে আমরা হচ্ছে থাপ্পড়টা মেরে ফেলতে পারি। তার মানে থাপ্পড়টা মারতে আমাদের শক্তিটা কে দিচ্ছে, এটিপি দিচ্ছে, এবং এই শক্তিটা দিতে মাত্র 3 সেকেন্ড সময় লাগতেছে। এবং ইট ইজ এনাফ, মানে একটা এক্সাম্পল দিচ্ছে, আমি তো থাপ্পড়ের এক্সাম্পল দিচ্ছি, বাট এখানে যে এক্সাম্পলটা দিচ্ছে সেটা হইতেছে হাফ অফ 50 মিটার ড্যাশ, মানে আমরা যে 100 মিটার রান, তার অর্ধেক হচ্ছে 50 মিটার, তারও অর্ধেক হচ্ছে হাফ, মানে 25 মিটার। 25 মিটার দৌড়ানোর জন্য যে শক্তিটা লাগে মানে খুবই অল্প, 3 সেকেন্ড, সেই শক্তিটা আমরা কোথেকে পাচ্ছি, এটিপি। এটা হচ্ছে নগদ টাকার মতো, মানে আপনার কাছে কেউ এসে একটা টাকা চাইলেও আপনি আপনার পকেট থেকে 15-20 টাকা চাইলেও আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে এটিপি সিস্টেম। তার মানে যেটা মনে রাখবেন, এটিপি সিস্টেমটা 7,300 ক্যালোরি আপনাকে দিচ্ছে এনার্জি, এবং এটা মাত্র 3 সেকেন্ড
এর জন্য আপনি এই শক্তিটা আপনাকে এটিপি দিতে পারতেছে, এর বেশি পারতেছে না, কিন্তু 3 সেকেন্ডের বেশি কিন্তু সে আপনাকে হেল্প করতে পারতেছে না। এর পরের সিস্টেমটার নাম হচ্ছে ফসফোক্রিয়েটিনিন ক্রিয়েটিন সিস্টেম। এটা হচ্ছে রেডি, এটাও ওয়ান কাইন্ড অফ রেডি সোর্স অফ এনার্জি। মানে এটিপির পরপর আমরা এই ইয়েটা, ধরেন আমার 3 সেকেন্ড লাগলো থাপ্পড় মারতে, বাট আমি থাপ্পড় না, আমি অন্য কিছু করব। ধরেন থাপ্পড়ের সাথে কয়েকটা ঘুষিও মারতে হবে আমার কাউকে, হ্যাঁ, একটা থাপ্পড় মেরে আমি থাপ্পড় মারতেই থাকবো। তো সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে ফসফোক্রিয়েটিনিন ক্রিয়েটিন সিস্টেম। এটা হচ্ছে কি আপনার এটিএম বুথের মতো, মানে আপনার পকেটে টাকা নাই কিন্তু আপনি ধরেন গিয়ে এটিএম বুথ থেকে টাকা নিলেন, সেটাও কিন্তু আপনার রেডি সোর্স, আপনি সাথে সাথেই কিন্তু নিয়ে নিতে পারলেন, রেডি সোর্স অফ এনার্জি। এটা কি করতেছেন আপনি, এটিপি প্লাস ফসফোক্রিয়েটিন, সরি, এটা এখান থেকে আপনি একটু আগে পাচ্ছেন ৭,৩০০ ক্যালোরি এটিপি থেকে, আর এখান থেকে আপনি পাবেন হচ্ছে ১০,৩০০ ক্যালোরি। এবং এটা কতটুকু উপরে আমি লিখেছি, ৫ থেকে ৭ সেকেন্ড, ৫ থেকে ৭ সেকেন্ড পর্যন্ত আপনাকে সে এনার্জি দিতে পারবে। দেখেন ক্রিয়েটিন ফসফেট ভাঙতেছে, রিলিজ হয়ে ক্রিয়েটিন প্লাস ফসফেট তৈরি হইতেছে, এবং ১০,৩০০ ক্যালোরি সে দিচ্ছে আমাদেরকে। তো আমি ধরেন যে মানুষটাকে থাপ্পড় দেওয়ার পর আমার মন ভরতেছে না, তাকে আমার আরো মারতে হবে, তাকে আমি থাপ্পড় মারতে থাকবো ৫ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত। আমি থাপ্পড় মারতে থাকবো কোন সিস্টেমের মাধ্যমে, ফসফোক্রিয়েটিনিন ক্রিয়েটিন সিস্টেমের মাধ্যমে। তো এটা কি, এটার এক্সাম্পল হচ্ছে এটিপি প্লাস ফসফোক্রিয়েটিন ইজ কল্ড ফসফাজেন। এখন এই দুটা সিস্টেমকে যদি আপনি মিলায় ফেলেন, তাহলে টোটাল আপনি ৮ থেকে ১০ সেকেন্ড আপনি মানুষটাকে মারতে পারতেছেন। সেটা হইতেছে আপনার এই দুটা সিস্টেমকে একসাথে কি বলবো, ফসফাজেন সিস্টেম, ফসফাজেন এনার্জি সিস্টেম। এটা আপনাকে প্রোভাইড করবে হচ্ছে ম্যাক্সিমাম মাসেল পাওয়ার অফ ১০ সেকেন্ড, মানে ৮ থেকে ১০ সেকেন্ড আপনাকে এনার্জি সে প্রোভাইড করবে। এবং এক্সাম্পল আমি যেরকম দিলাম যে ১০ সেকেন্ড আপনি যদি কাউকে চট থাপ্পড় মারতে চান, ওরা আপনাকে ভালো সুন্দর বেটার এক্সাম্পল দিচ্ছে, সেটা হচ্ছে 100 মিটার রান। এটা কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে যে 100 মিটার রান আপনি কোন মেটাবলিক সিস্টেমের মাধ্যমে করতে পারতেছেন, ফসফোক্রিয়েটিনিন ক্রিয়েটিন সিস্টেম অথবা ফসফাজেন এনার্জি সিস্টেম। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ রেডি সোর্স অফ এনার্জি। আচ্ছা, এরপরে যেটা বলছে ফসফাজেন সিস্টেম, একই কথা। এবার হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম। এটা কি আপনার একটু আগে আমরা পড়ছি রেডি সোর্স, মানে নগদ টাকা, বা আপনি এটিএম বুথ থেকে নিয়ে রেডি সোর্স আপনি সাথে সাথে দিয়ে দিচ্ছেন একটা টাকা। বা ধরেন আপনি এক গাদা বই কিনবেন, তো মানে খুব জরুরি, আপনার সামনে পরীক্ষা, আপনার বই কিনতে হবে, কিন্তু আপনার কাছে টাকা নেই। তখন আপনি কি করবেন, আপনার কাছেও টাকা নেই, আপনার এটিএম বুথ থেকেও আপনি টাকা নিতে পারতেছেন না। তখন আপনি কি করবেন, কিন্তু বইটা আপনার সাথে সাথেই কিনতে হবে, পরীক্ষা হচ্ছে আপনার ২ দিন পরে, বইটা আপনার এখনই কিনতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার রুমমেট, আপনার যে ফ্রেন্ড, তার কাছে যাবেন, যে আপনি বলবেন যে আমার তো এখনই এখনই বই কিনতে হবে, দ্রুত আমার দরকার, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, মানে কিছু লোন নিবেন। সেটা কি আমরা গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম, মানে আমার কাজটা জরুরি ভিত্তিতে এখনই করা লাগবে, কিন্তু আমার কাছে এনার্জি নাই, মানে আমার শরীর আমাকে ১০ সেকেন্ডের বেশি সাপোর্ট দিচ্ছে না, কিন্তু আমার কাজটা করা লাগতেছে এখনই। প্রথম কথা হচ্ছে কাজটা আমার দ্রুত করা লাগতেছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে ডিউরেশনটা আমার বেশিক্ষণ লাগতেছে, মানে 1.6 মিনিট, 1.3 থেকে 1.6 মিনিট আমার কাজটা করতে হইতেছে। তো আমার ফসফোক্রিয়েটিনিন ক্রিয়েটিন সিস্টেম তো আমাকে সাপোর্ট দিবে অনলি ১০ সেকেন্ড। তারপরে আপনাকে কে সাপোর্ট দেবে, তারপরে আপনাকে সাপোর্ট দেবে হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম। তার মানে স্টোর যে গ্লাইকোজেন, তার থেকে আপনি ধার নিতেছেন, স্টোরড গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ এবং পাইরুভিক অ্যাসিড তৈরি হইতেছে, এবং সেই পাইরুভিক অ্যাসিড থেকে যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হইতেছে, তখন কি হইতেছে, এটিপি তৈরি হইতেছে। এই যে এটিপিটা, এই এটিপিটাই আপনাকে শক্তি দিচ্ছে। ৪টা এটিপি তৈরি হইতেছে, একটা গ্লুকোজ থেকে ২টা পাইরুভিক অ্যাসিড, এবং ২টা পাইরুভিক অ্যাসিড থেকে ৪টা এটিপি। কিন্তু এখানে আপনি যে লোনটা নিচ্ছেন, এখানে কিন্তু সুদ আছে। সুদটা কি, পাইরুভিক অ্যাসিডের সাথে আপনার আবার ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। ল্যাকটিক অ্যাসিডের একটু ড্রব্যাক আছে, এটা কি করবে, মাসেল পেইন করবে। ল্যাকটিক অ্যাসিডটার কারণে আপনার একটু মাসেল পেইন হবে। তাহলে আপনি বুঝলেন যে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমটা কি, আপনার যে বডিতে যে স্টোর যে গ্লাইকোজেন, সেটা ভেঙে আপনার শক্তি লাগতেছে, শক্তি নিতে হচ্ছে। আপনি এই শক্তিটা কখন ব্যবহার করবেন, যখন আপনার দ্রুত শক্তি দরকার, কিন্তু আপনার ফসফোক্রিয়েটিনিন ক্রিয়েটিন সিস্টেম এর
যেই সময়টা আপনাকে সাপোর্ট দিত সেই সময়টা শেষ। ১০ সেকেন্ডের বেশি আপনার এনার্জিটা লাগবে। মানে এখানে কি 1.3 থেকে 1.6 মিনিট। সেক্ষেত্রে আপনি গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমকে কাজে লাগাবেন। সে আপনাকে 1.3 থেকে 1.6 মিনিট পর্যন্ত সাপোর্ট দিবে। আচ্ছা, এই যে দেখেন গ্লাইকোজেন ল্যাকটিক খুব দ্রুত আপনার এনার্জি দরকার, এমার্জেন্সি এনার্জি, ঠিক আছে? তখন এই সিস্টেমটা অ্যানারোবিক সিস্টেম, এটা আরেক নাম হচ্ছে অ্যানারোবিক সিস্টেম। এখানে কয়টা এটিপি তৈরি হয়? ২টা এটিপি তৈরি হয়। তাই নাকি? কটা দেখলাম? না, ৪টা এটিপি তো দেখতেছি। ৪টা এটিপি তৈরি হয়। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে অ্যারোবিক সিস্টেম। অ্যারোবিক সিস্টেমটা কি? আপনার ধরেন দ্রুত কাজ করার প্রয়োজন নেই। আপনি যে কাজটা করবেন এন্ডিউরেন্স অ্যাক্টিভিটি, মানে আস্তে, আস্তে আপনি কাজটা করবেন। ধরেন আপনি সুইমিং করতেছেন বা লং ম্যারাথন রান দৌড়াচ্ছেন। এই টাইপের ব্যাপারে কিন্তু আপনার দ্রুত শক্তি দরকার নাই। তার মানে আপনার ওই সিস্টেমটা মানে গ্লাইকোজেন সিস্টেম দরকার নাই। তখন আপনার কোন সিস্টেম দরকার? অ্যারোবিক সিস্টেম। এখানে কি হয়? অ্যারোবিক যে অক্সিডেশন মানে আপনার অক্সিজেন দিয়ে আপনি আপনার শরীরের যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড মানে আপনি খাওয়া-দাওয়া, নিউট্রিশন থেকে যেই জিনিসগুলা পাচ্ছেন, সেগুলো অক্সিজেনের সাথে আপনার রিঅ্যাকশন করে এটিপি তৈরি করতেছে। এই সিস্টেমটাকে বলা হয় অ্যারোবিক সিস্টেম। এটা আপনার কখন দরকার? যখন আপনি আস্তে, আস্তে যে কাজগুলা, সেক্ষেত্রে আপনি অ্যারোবিক সিস্টেমটাকে ইউজ করতেছেন। এক্ষেত্রে আপনার আনলিমিটেড নিউট্রিয়েন্ট। আপনি যত নিউট্রিয়েন্ট দিবেন তত আপনি শক্তি খরচ করতে পারবেন। যত আপনার শরীরে যত গ্লাইকোজেন বলেন, সরি গ্লাইকোজেন না, ভুল বললাম। যত গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড যত বেশি থাকবে তত আপনি নিঃশ্বাস নেবেন, অক্সিজেন নেবেন এবং আপনি এটিপি তৈরি করবেন। চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা যে যত বেশি পারবে তার এন্ডুরেন্স তত বেশি এবং তার অ্যারোবিক সিস্টেম যত বেশি অ্যাক্টিভেটেড হবে। এবং একটু আগে আমরা পড়ছি যে অ্যারোবিক সিস্টেমটা আপনার স্লো মাসেল, স্লো টুইচ যে ফাইবার গুলা, সেগুলো হচ্ছে অ্যারোবিক সিস্টেমের মাধ্যমে কাজ করে। এভাবে কোরিলেট করে পড়বেন, তাহলে মনে থাকবে ভালো। যে স্লো টুইচ ফাইবারটা কি করতেছে আপনার এই অ্যারোবিক সিস্টেমের মাধ্যমে কাজ করতেছে। ম্যাক্সিমাম রেট অফ পাওয়ার জেনারেশন, ফসফোজেন সিস্টেম থেকে আমরা ৪ মোল এটিপি পাচ্ছি পার মিনিটে। গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড থেকে 2.5 মোল পাচ্ছি। এটা একটু মুখস্থ করবেন। অ্যারোবিক সিস্টেম থেকে 1 মোল এটিপি পাচ্ছি পার মিনিট। আচ্ছা, কম্প্যারিজন অফ এন্ডিউরেন্স। ফসফোজেন সিস্টেম দেখেন মাত্র ৮ থেকে ১০ সেকেন্ড। গ্লাইকোজেন সিস্টেম 1.3 টু 1.6 মিনিট। আর অ্যারোবিক সিস্টেমটা কি? আনলিমিটেড। অ্যাজ লং অ্যাজ নিউট্রিয়েন্ট, যতক্ষণ আপনার বডিতে নিউট্রিয়েন্টটা লাস্ট করবে ততক্ষণ আপনার অ্যারোবিক সিস্টেম কাজ করাইতে পারবেন। এনার্জি সিস্টেম ইউজড ইন ভ্যারিয়াস স্পোর্টস, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। মানে এটা কিছুই না, এটা জাস্ট একটা মুখস্থ জিনিস, বাট এখান থেকে প্রশ্ন আসে প্রত্যেকবার, কমন আসবে একটা প্রশ্ন। হ্যাঁ, এটা খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং এটা কি করবেন? পরীক্ষার মানে পরীক্ষার হলে ঢোকার আগে যে ১-২ ঘন্টা সময় পান, তখনও এই জিনিসটা দেখবেন। কারণ এই জিনিসটা দেখবেন কেন? কারণ অন্যান্য জিনিসগুলা কি বুঝে মনে রাখা যায়। বাট এটা কিন্তু বুঝে মনে রাখার জিনিস না। এটা হচ্ছে একদম ঠাড়া মুখস্থ। তো আমি আপনাকে একটু মুখস্থের টেকনিক শিখাবো এখন। ১ম এ হচ্ছে ফসফাজেন সিস্টেমের মাধ্যমে আমরা কোন, কোন কাজগুলা করতে পারি? আমরা কি পড়ছি? ফসফাজেন সিস্টেম তো খুব ইজি। একদম ৮ থেকে ১০ সেকেন্ড যে কাজগুলা। তাহলে চিন্তা করে দেখেন ১০০ মিটার ড্যাশ, জাম্পিং একটা লাফ দিবেন। আপনার ৮ থেকে ১০ মিনিটের মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে হয়ে যাইতেছে। ওয়েট লিফটিং এটাও কয়েক সেকেন্ডের ব্যাপার। ডাইভিং একটা ডাইভ দিচ্ছেন। সেটাও ফসফাজেন সিস্টেমের মাধ্যমে করতে পারতেছেন। মানে অল্প সময়। অল্প সময়ের যে কাজগুলো সেগুলো আপনি ফসফাজেন সিস্টেম। কয়েক সেকেন্ড দিয়ে যেটা ৮ থেকে ১০ সেকেন্ডের মধ্যে। ফুটবল ড্যাশ। তাহলে মুখস্থ হয়ে গেল আপনার ফসফাজেন সিস্টেম। ছোটখাটো কাজ। 100 মিটার ড্যাশ, ফুটবল ড্যাশ এই দুটো একসাথে মনে রাখবেন। তারপর জাম্পিং, ওয়েট লিফটিং, ডাইভিং সব ঠাস ঠাস করে ফেলতেছেন। তারপর হচ্ছে ফসফাজেন অ্যান্ড গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড। ফসফাজেনও লাগবে সাথে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড। তার মানে আপনার ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে যে কাজগুলো। তার মানে একটু আগে পড়ছেন ১০০ মিটার ড্যাশ, ওটাকে একটু বাড়ায় দিবেন ২০০ মিটার ড্যাশ। তারপরে আমার মনে থাকতো না, আমি একটা সূত্র বানাইছি বিবিএইচ। সূত্র বানাইতে হবে বিবিএইচ। বাস্কেটবল, বাস্কেটবল হোম রান, বেস সরি হকি, আইস হকি ড্যাশ। বিবিএইচ, বাস্কেটবল, বেসবল, হকি, বাস্কেটবল, বেসবল, হকি, বিবিএইচ সাথে ২০০ মিটার ড্যাশ হয়ে গেল।
এবার হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম, অনলি গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম অথবা অ্যানারোবিক সিস্টেম। এটা দিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এক্সাম্পল দিয়ে দিবে যে which sport we use glycogen lactic acid system or anaerobic system, সেটার মধ্যে আপনি কোনটাতে ট্রু দিবেন। 40 মিটার ড্যাশ, একটু আমরা দিছি কি 200 মিটার ড্যাশ, এখন হচ্ছে আরেকটু বেশি 40 মিটার ড্যাশ। এবার হচ্ছে সুইম অ্যাড হইলো 100 মিটার সুইম। তারপর টেনিস সকার, টেনিস সকার। তারপর হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক সিস্টেম সাথে অ্যারোবিক সিস্টেম, দুইটা সিস্টেমে কাজ করবে। সেটা কি আরেকটু বাড়াবেন, একটু আগে ছিল 400 মিটার ড্যাশ, সেটাকে করে দেবেন 800 মিটার ড্যাশ, মানে আরেকটু বেশি কাজ, বেশি লম্বা সময়, এন্ডিউরেন্স বেশি, কারণ এখানে অ্যারোবিক সিস্টেম চলে আসছে। অ্যারোবিক সিস্টেমের কাজ হচ্ছে বেশি এন্ডিউরেন্স। 200 মিটার সুইং। তারপর বক্সিং, অনেকক্ষণ ধরে বক্সিং করতে হবে। 500 মিটার রান। তারপর 2000 মিটার রোয়িং, 1500 মিটার স্কেটিং। এগুলা এগুলো হচ্ছে কিছু করার নেই, এটা আসলে মুখস্থ করতেই হবে। 1 মাইল রান, 400 মিটার সুইম। ঠিক আছে, একটু মুখস্থ করবেন। একটু আগে ছিল 100 মিটার সুইম গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিডে, আর এটার সাথে যখন অ্যারোবিক সিস্টেম যুক্ত করবেন তখন হচ্ছে 400 মিটার সুইম। তারপর হচ্ছে অ্যারোবিক, শুধু অ্যারোবিক। আপনি কি করবেন, শুধু অ্যারোবিকটা মুখস্থ করে ফেলবেন। শুধু অ্যারোবিকটা মুখস্থ করলে আপনার হবে কি, আপনার গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড এবং অ্যারোবিক সিস্টেমটা একসাথে হয়ে যেই কাজগুলো করতে সেটা আপনার মুখস্থ করা লাগবে না, কারণ এটা বেশ কঠিন এবং বেশ ভেজাল। আপনি শুধু অ্যারোবিকটা মুখস্থ করলে বাকি যেগুলা সেগুলো আপনি ওটার মধ্যে ফালাই দিবেন, মানে এক্সক্লুশন মেথডে কাজ করবেন, দাগাবেন। অ্যারোবিকটা মুখস্থ করেন। 10,000 মিটার স্কেটিং, ক্রস কান্ট্রি স্কিইং, ম্যারাথন রান, জগিং, এই 4টা মুখস্থ করেন। বাদ বাকি সবগুলা লাগাই দিবেন হইতেছে গ্লাইকোজেন ল্যাকটিক এবং অ্যারোবিক সিস্টেমের মধ্যে যেগুলো আসে। আর তার মানে আপনি গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড আর অ্যারোবিক সিস্টেমটা মুখস্থ করবেন না, বাদ বাকি সবগুলো মুখস্থ করবেন। ঠিক আছে, তাহলে আপনি এক্সক্লুশন মেথডে ওইগুলো যেটার মধ্যে দেখবেন যে ট্রু ট্রু আসতেছে না, তার মানে সেটা হইতেছে আপনার গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড আর অ্যারোবিকের মধ্যে আসবে। এভাবে করে পড়েন। এটা কিন্তু খুব কঠিন, আমি মানে পড়তে সময় লাগছে জন্য আপনাদেরকে সহজ করে বলে দিলাম যে কিভাবে মুখস্থ করবেন। এবার হচ্ছে রিকভারি। এখন আপনি কাজকর্ম করলেন, এক্সারসাইজ করলেন, এখন রিকভারি কিভাবে করবে মাসেলটা? ফসফোক্রিয়েটিনিনটা করবে হচ্ছে স্টোরড এটিপি এর মাধ্যমে। গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড করবে হচ্ছে ফসফোক্রিয়েটিন এবং স্টোরড এটিপি এর মাধ্যমে। অ্যারোবিক সিস্টেম কি করবে? গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে। এরা আসলে এরকম বলার কিছু নাই, মুখস্থ মুখস্থ না, রিডিং দিবেন, এটা রিডিং দিবেন, একটু ভালোভাবে রিডিং দিবেন। আর রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড আমাদের বডি থেকে কিভাবে রিমুভ হচ্ছে, ঠিক যেভাবে তৈরি হয়েছিল তার উল্টা ভাবে ফার্স্টে কনভার্ট হবে পাইরুভিক অ্যাসিডে, তারপর রিকনভার্ট হবে গ্লুকোজ ইন লিভার। গ্লুকোজ তৈরি হবে পাইরুভিক অ্যাসিড থেকে, গ্লুকোজ তৈরি হবে কোথায়? লিভারে। আচ্ছা, এবার হচ্ছে স্টোরড অক্সিজেন 2 লিটার। আমাদের বডিতে 2 লিটার অক্সিজেন স্টোর থাকে। এর মধ্যে কোনটা কোথায় থাকে দেখবেন, মুখস্থ করবেন। লাগে কতটুকু, বডি ফ্লুইডে কতটুকু দিয়ে দিতে পারে, এটা ঠিক নেই। তারপর অক্সিজেন ডেপ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অক্সিজেন ডেপ জিনিসটা কি? এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, আমাদের বডিতে টোটাল অ্যামাউন্ট অফ অক্সিজেন যেটা, সেটা হচ্ছে সেটাকে বলে অক্সিজেন ডেপ। 11.5 লিটার। এর মধ্যে আমরা জাস্ট 2 লিটারই ব্যবহার করি। স্টোরড অক্সিজেন যেটা আমাদের 2 লিটার, সেটা আমরা ব্যবহার করি। আর বিপদের সময় যখন মেটাবলিক রিকভারির দরকার হয় তখন আমরা বাকি 9 লিটার ব্যবহার করি। ঠিক আছে, রিকভারির টাইমে যখন মেটাবলিক রিকভারি হয় তখন 9 লিটার। আর নর্মালি আমরা 2 লিটার ব্যবহার করি, যেটা স্টোরড অক্সিজেন সেটা ব্যবহার করি। টু টাইপস অফ মাসেল ফাইবার, এটা আমরা পড়ায় ফেলছি। এখন হচ্ছে মাসেল অ্যান্ড স্পোর্ট ফিজিওলজির ওই পার্টটা যেটার মধ্যে হচ্ছে আপনার মানে এক্সারসাইজে আপনার কার্ডিওভাস্কুলার চেঞ্জ এবং রেসপিরেটরি কি কি চেঞ্জ হচ্ছে, এগুলো থেকে প্রশ্ন আসে, এবং রডডি থেকে প্রশ্নটা আসে। সরাসরি রডডি থেকে যে কিছু প্রশ্ন আছে সেগুলো আসে। এগুলা খুব মানে এই চ্যাপ্টারটা যখন পড়বেন মাসেল অ্যান্ড স্পোর্টস ফিজিওলজির সাথে সাথে অবশ্যই কার্ডিও ফিজিওলজিটা পড়ে
আপনি ইয়েটা পড়ে ফেলবেন, রড্ডির প্রশ্নগুলো পড়ে ফেলবেন, ওখান থেকে প্রশ্ন আসে, বা একদম সরাসরি না দিলেও অপশন ৩টা মধ্যে দিয়ে দিল আর ২টা অপশন স্যাররা বানায় দেয়। তো এটা যদি একটু বেসিকটা ক্লিয়ার থাকে ইনশাল্লাহ আপনারা অ্যান্সার করতে পারবেন। প্রথমে হচ্ছে রেসপিরেটরি চেঞ্জ। অক্সিজেন কনজাম্পশনটা কি? আমাদের নর্মাল অক্সিজেন কনজাম্পশন রেস্টে হচ্ছে ২৫০ ml পার মিনিট। যার অক্সিজেন কনজাম্পশন যত বেশি তার অ্যারোবিক সিস্টেম তত অ্যাক্টিভেট হবে, কারণ আমরা জানি যে অ্যারোবিক সিস্টেম অ্যাক্টিভেটের জন্য আমাদের যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো অক্সিজেনের সাথে রিয়াকশন করেই কিন্তু অ্যারোবিক সিস্টেমটা কাজ করে। সো আমাদের যত বেশি অক্সিজেন যত বেশি অক্সিজেন কনজিউম করতে পারবে তার কিন্তু গ্লুকোজ থেকে এটিপি তৈরি হবে তত বেশি। তো দেখেন আনট্রেন্ড অ্যাভারেজ মেল তার হচ্ছে ৩৬০০ ml পার মিনিট। তারপরে হচ্ছে আপনার ট্রেন্ড অ্যাভারেজ মেল বা অ্যাথলেটের ক্ষেত্রে ৪০০০ ml পার মিনিট বা ৪ লিটার। আর আরেকটা হচ্ছে মেল ম্যারাথন রানার, তার আরো বেশি, কারণ আমরা জানি যে ম্যারাথনের ক্ষেত্রে অ্যারোবিক সিস্টেমটা অ্যাক্টিভেট করাটা খুব জরুরি বা বেশি বেশি অ্যাক্টিভেট করতে হয় অ্যারোবিক সিস্টেম। সো এক্ষেত্রে হচ্ছে 500, না, এক্ষেত্রে হচ্ছে ৫ লিটার, ৫ লিটার বা 5100 ml পার মিনিট। সে হচ্ছে অক্সিজেন কনজিউম করবে, কারণ যে যত বেশি কনজিউম করবে সে তত বেশি কি করবে, ইউটিলাইজ করবে, তত বেশি এটিপি তৈরি করবে গ্লুকোজ থেকে অ্যারোবিক সিস্টেমের মাধ্যমে। এবার হচ্ছে ইনক্রিজ পালমোনারি ভেন্টিলেশন এট ম্যাক্সিমাম এক্সারসাইজ ১০০ থেকে ১১০ লিটার পার মিনিট। ম্যাক্সিমাম ব্রিদিং ক্যাপাসিটি কত আমাদের? ১৫০ থেকে ১৭০ লিটার পার মিনিট। আমরা ম্যাক্সিমাম ব্রিদিং করতে পারবো হচ্ছে ১৫০ থেকে ১৭০, বাট আমরা ম্যাক্সিমাম এক্সারসাইজে অনলি ১০০ থেকে ১১০ লিটার পার মিনিট আমরা ইউজ করতেছি। ঠিক আছে, ম্যাক্সিমাম এক্সারসাইজে আমরা ১০০ থেকে ১১০ লিটার পার মিনিট। তার মানে দেখেন আমাদের ম্যাক্সিমাম এক্সারসাইজেও কিন্তু আমাদের পুরাপুরি আমাদের যে ব্রিদিং ক্যাপাসিটি সেটা কিন্তু আমরা ব্যবহার করতেছি না। তার মানে এক্সারসাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের ইম্পর্টেন্সটা ততটা বেশি না যতটা কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমরা একটু পরে কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এক্সারসাইজের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ইউজটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট এটা রেসপিরেটরি সিস্টেমের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ব্রিদিং ক্যাপাসিটিটা কখন? এলিমেন্ট অফ প্রোভাইডস এলিমেন্ট অফ সেফটি ফর অ্যাথলেটস। কাদের জন্য ম্যাক্সিমাম ব্রিদিং ক্যাপাসিটিটা হেল্প করে? হাই অ্যালটিটিউডে যারা কাজ করবে বা হট এনভায়রনমেন্টে যারা কাজ করবে এবং যাদের রেসপিরেটরি সিস্টেমে অ্যাবনর্মালিটি আছে কিন্তু তারা স্পোর্টসম্যান, তাদের ম্যাক্সিমাম ব্রিদিং ক্যাপাসিটি মানে ১৫০ থেকে ১৭০ তাদের ইউটিলাইজ করতে হবে। বাট নর্মাল একটা পার্সনের ক্ষেত্রে যে হচ্ছে হট এনভায়রনমেন্টে নাই, হাই অ্যালটিটিউডে নাই বা রেসপিরেটরি সিস্টেম তাদের নর্মাল, তাদের কিন্তু ম্যাক্সিমাম এক্সারসাইজে জাস্ট ১০০ থেকে ১১০ লিটার পার মিনিট ইউজ করলেই হচ্ছে। অক্সিজেন কনজাম্পশন ১০০ থেকে ১১০ ml পার ইউনিট ইউজ করলেই হচ্ছে। এবার হচ্ছে VO2 max। VO2 max জিনিসটাকে এটা বুঝতে হবে, কারণ কিছু এমসিকিউ আপনার রড্ডিতে পাবেন। সেটা কি জিনিস? VO2 max ম্যাক্সিমাম কতটুকু অক্সিজেন আমি ব্যবহার করতে পারবো, ধরেন ১ মিনিটে আমি কতটুকু অক্সিজেন কনজাম্পশন করতে পারবো, সেটাকে বলবো হচ্ছে VO2 max। আর অক্সিজেন ডিফিউজিং ক্যাপাসিটিটা কি? অক্সিজেন ডিফিউজিং ক্যাপাসিটিটা হচ্ছে ১ মিনিটে আমি কতটুকু অক্সিজেন লাংয়ের যে অ্যালভিওলাই সেটা থেকে ব্লাডে পৌঁছাইতে পারবো, সেটাকে বলবো হচ্ছে অক্সিজেন ডিফিউজিং ক্যাপাসিটি। এবার হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন, লিমিটস অফ পালমোনারি ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশন এট ম্যাক্সিমাম এক্সারসাইজ কত একটু আগেই পড়ছি, ১০০ থেকে ১১০। আর ম্যাক্সিমাম ব্রিদিং ক্যাপাসিটি ১৫০ থেকে ১৭০। এটা কিন্তু একটু আগেও আমি বলছি যে আমরা ১৫০ পর্যন্ত পারবো, কিন্তু ম্যাক্সিমাম এক্সারসাইজের জন্য আমাদের ১৫০ ব্রিদিং ক্যাপাসিটির প্রয়োজন হয় না, আমাদের ১০০ থেকে ১১০ ইউজ করলেই মোটামুটি এনাফ। ১০০ থেকে ১১০ লিটার পার মিনিট ইউজ করলেই হচ্ছে। একই কথা আবার বলছেন। এর পরের লাইনগুলো একটু রিডিং দিবেন। দেখেন একটা লাইন দেখা রাখছে, ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ respiratory system is not normally the most limiting factor in delivery of oxygen in the muscle during maximum muscle aerobic metabolism। মানে কারো যদি রেসপিরেটরি সিস্টেম একটু উইকও থাকে তার কিন্তু
মাসেলে অক্সিজেন ডেলিভারিতে খুব একটা সমস্যা হবে না, কারণ আমরা দেখতেছি 100 লিটার পার মিনিট কনজিউম করলেও আমার মোটামুটি আমি ম্যাক্সিমাম এক্সারসাইজ করে ফেলতে পারতেছি। সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে 150। কিন্তু একটু পরে আমরা পড়বো যে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কত ইম্পর্টেন্ট। কার্ডিওভাস্কুলার তার মানে যদি এসবিএ তে আসে which is the most limiting factor in delivery of oxygen in muscle during maximum muscle aerobic metabolism, তখন কি হবে? কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হার্ট। ঠিক আছে, we shall see shortly that ability of heart to pump blood to the muscle is usually the greater limiting factor। ঠিক আছে, হার্টের কাজটা বেশি ইম্পর্টেন্ট। হার্টকে প্রত্যেক মিনিটে প্রচুর পরিমাণে ব্লাড মাসেলে পাঠাইতে হচ্ছে, প্রচুর পরিমাণ অক্সিজেন মাসেলকে পাঠাইতে হইতেছে, কারণ হচ্ছে ভেজো ডাইলেশন করতে হইতেছে, যে কারণে আমি কাজটা করতে পারতেছে, আমার মাসেলটা কাজ করতে পারতেছে। আমার মাসেলে কাজ করার জন্য প্রচুর পরিমাণে রক্ত এবং প্রচুর পরিমাণে হচ্ছে যে অক্সিজেন লাগবে, যেটা কিনা সাপ্লাই কে দিবে? হার্ট। আচ্ছা, এটা একটু পড়বেন, ইফেক্ট অফ ট্রেনিং অন VO2 max, জাস্ট রিডিং দিবেন, জাস্ট রিডিং, নাথিং এলস। লাস্টের দাগালো লাইনটা মুখস্থ করে এখানে। এবার হচ্ছে কার্ডিওভাস্কুলার চেঞ্জ। এক্সারসাইজের বেশি ইম্পর্টেন্ট লিখে রাখছে আবার, which is more important in exercise, কার্ডিওভাস্কুলার নাকি রেসপিরেটরি সিস্টেম? কার্ডিওভাস্কুলার সিস্টেম, অ্যান্সার হবে কার্ডিওভাস্কুলার সিস্টেম। আচ্ছা আচ্ছা, এটা মনে রাখবেন, মুখস্থ রাখবেন, ইনক্রিজ মাসকুলার ব্লাড ফ্লো। কার্ডিওভাস্কুলার কি করে? আমাদের যখন এক্সারসাইজে আমাদের মাসেলে ব্লাড ফ্লো প্রচুর পরিমাণে বাড়াইতে হয়। আমাদের রেস্টিং ব্লাড ফ্লো দেখেন 3.6 ml পার মিনিট। হ্যাঁ, আমাদের 100 গ্রাম মাসেলকে প্রত্যেক মিনিটে অনলি রেস্টের সময় অনলি 3.6 ml ব্লাড দেওয়া লাগে হার্টের। কিন্তু যখন আপনি এক্সারসাইজ করতেছেন, ম্যাক্সিমাম এক্সারসাইজ করতেছেন, আপনার হার্টকে দেখেন 90 ml পার 100 কেজি পার মিনিট। তার মানে কত গুণ বেশি, কত গুণ বেশি ব্লাড দিতে হইতেছে, হার্টকে কত বেশি কাজ করতে হইতেছে। কজেস অফ ইনক্রিজ ব্লাড ফ্লো, এটা একটু রিডিং দিবেন, এটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং দিবেন। কিন্তু লোকাল মেকানিজম এই জিনিসটা আসে কিন্তু, অক্সিজেনটা কমে যায়, কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যায়, পটাশিয়ামটা অ্যাকুমুলেট হয়, এই মেকানিজমটা মনে রাখবেন, এবং ভেজোডাইলেশন হয়। এটা আসলে পুরোটাই পড়বেন, কজেস অফ ইনক্রিজ ব্লাড ফ্লো, এটা রিডিং না, এটা মুখস্থ। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে যে এক্সারসাইজের সময় কি হয়, অক্সিজেন বাড়ে না কমে? অক্সিজেন বাড়ে। তো তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কি, সরি, অক্সিজেন কি বাড়ে না কমে? অক্সিজেনটা কমে যায়, হাইপোক্সিয়া তৈরি হয়, এবং মাসেলের মধ্যে কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা বাড়ে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা বাড়ে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কমে যায়, এবং পটাশিয়াম অ্যাকুমুলেশন হয়। তারপর হচ্ছে আপনার ডিক্রিজ ডিসচার্জ টনিক ভেসোকনস্ট্রিকশন ইম্পালস দ্য impulses the sympathetic vasodilator system। sympathetic vasodilator সিস্টেমের মাধ্যমেও ভেজোডাইলেশন হয়, এটা মুখস্থ করতে হবে, এমসিকিউ আসে কি কি হয় মেকানিজম। আচ্ছা, এরপরের একটা কিছু কথাবার্তা লিখে রাখছে, এগুলো পড়বেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। ব্লাড ফ্লো অকার্স in between contractions, 10% of maximum tension compresses the blood vessel, decrease blood flow, 70% of maximum tension blood flow completely stop। মানে কন্ট্রাকশনের জন্য কি হয়, যদি মানে মোর দেন 70% টেনশন হয় মাসেলের উপরে, তাহলে কিন্তু ব্লাড ফ্লো যাইতেই পারবে না, ব্লাডটা ওখানে যাইতেই পারবে না। যদি এত বেশি টেনশন, এত বেশি প্রেশার হয় মাসেলের, 70%-এরও বেশি যদি টেনশন হয়, তাহলে ব্লাড ফ্লো ওখানে মানে মাসেলে ব্লাড ফ্লো পৌঁছাইতে পারবে না। আর যদি টেনশনটা 10% হয়, তাহলে মোটামুটি ব্লাড ভেসেলটা কম্প্রেসড হয়, ব্লাড ফ্লোটা ডিক্রিজ হয়, কিন্তু মোটামুটি যাইতে পারবে। আচ্ছা, এটা অত ইম্পর্টেন্ট না, এই বক্সটা লিখাগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা কি জানলাম যে মাসেলে তার মানে প্রচুর পরিমাণে ব্লাড লাগে যখন আমরা এক্সারসাইজ করব। এখন কার্ডিয়াক আউটপুটটা এজন্য বেশি হওয়াটা খুব জরুরি এক্সারসাইজের সময়। সো আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। এখন
আপনার হার্ট রেটটা কিন্তু খেলার সময় বা এক্সারসাইজের সময় কম থাকতে হবে। কেন এটা ইম্পর্টেন্ট, কেন হার্ট রেটটা কম থাকা? কারো হার্ট রেট যদি বেশি হয়ে যায় খেলার সময়, ধরেন একজন ফুটবলার, সে হচ্ছে গোল দিবে। ওই সময় যদি তার হার্ট রেটটা অনেক বেশি থাকে, সে কিন্তু গোলটা দিতে পারবে না। সে কিন্তু অনেক নার্ভাস হয়ে যাবে। সো হার্ট রেটটা যার যত কম হবে সে তত ভালো খেলবে। সো আমার হার্ট রেটটা কম রাখতে হবে। কিন্তু আমার কার্ডিয়াক আউটপুটটা বেশি থাকতে হবে। কারণ মাসেলে প্রচুর পরিমাণে ব্লাড আমাকে প্রত্যেক মিনিটে প্রচুর পরিমাণে আমার মাসেলে ব্লাড সাপ্লাই দিতে হচ্ছে। সো ইকুয়েশন অনুযায়ী আমার হার্ট রেট যদি কম হয়, কার্ডিয়াক আউটপুট যদি বাড়াইতে হয়, আমার স্ট্রোক ভলিউমটা আমার বাড়াইতে হবে। স্ট্রোক ভলিউমটা আমি কিভাবে বাড়াবো? হার্টের সাইজটা বড় করতে হবে। স্ট্রোক ভলিউমটা সেক্ষেত্রে আমাদের কি হয়, প্লেয়ারদের হার্ট রেটটা কম রাখার জন্য এবং স্ট্রোক ভলিউমটা বাড়ানোর জন্য আমার কার্ডিওমেগালি হতে থাকে, হার্টের মাসেলটা সাইজ বড় হতে থাকে। এই জন্য দেখা যায় যে, আচ্ছা তার আগে বলতে স্ট্রোক ভলিউমটা কি। স্ট্রোক ভলিউমটা হচ্ছে পার সেকেন্ডে ব্লাড আপনার এওটাতে ঢুকতে পারবে, যেই মানে ব্লাড যে বের হবে হার্ট থেকে, সেই সেটাকে বলা হয় হচ্ছে যেতটুকু ভলিউম ব্লাড প্রত্যেক সেকেন্ডে হার্ট থেকে বের হবে বা এওটায় যাবে, সেটা হইতেছে আপনার স্ট্রোক ভলিউম। তার মানে আপনার স্ট্রোক ভলিউমটা বাড়াইতে হবে, যেহেতু আপনার কার্ডিয়াক আউটপুটটা বাড়াইতে হবে। সো হার্টের সাইজটা বড় করতে হবে স্ট্রোক ভলিউম বাড়ানোর জন্য। এই জন্য আমরা দেখি যে যারা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করে এবং প্লেয়ার, তাদের হার্টের সাইজটা বড় থাকে এবং হচ্ছে হার্ট রেটটা কম থাকে। এই যে স্ট্রোক ভলিউম জিনিসটাকে প্রত্যেক সেকেন্ডে হার্ট কি পরিমাণ ব্লাড অ্যাওর্টাতে দিচ্ছে, এটা হচ্ছে স্ট্রোক ভলিউম। এটা একটু মুখস্থ করতে হবে। কার্ডিয়াক আউটপুট ইন ইয়াং ম্যান আমরা জানি 5 লিটার, 5 থেকে 5.5 লিটার পার মিনিট। কিন্তু ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুট ডিউরিং এক্সারসাইজ ইন আনট্রেইনড ম্যান 23 লিটার পার মিনিট। আর যদি ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুট ডিউরিং এক্সারসাইজ অ্যাভারেজ মেল ম্যারাথনার, সেটা হচ্ছে 30 লিটার পার মিনিট। এগুলা আসলে এটা মানে মুখস্থ রাখতে পারলে ভালো আর কি। এই যে এটা মনে রাখেন যে দ্য নর্মাল আনট্রেন্ড পার্সন ক্যান ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট আ লিটল ওভার 4 ফোল্ড, কিন্তু ওয়েল ট্রেন্ড অ্যাথলেট 6 ফোল্ড। আপনি যদি এই কথাটা মনে রাখেন যে 4 গুণ বাড়ে নর্মাল একটা মানুষের ক্ষেত্রে এক্সারসাইজের সময় কার্ডিয়াক আউটপুট, কিন্তু যারা ওয়েল ট্রেন্ড অ্যাথলেট তাদের 6 গুণ, তাদের 6 গুণ বাড়বে। তাহলে কিন্তু আপনি এই যে 5 দেখেন, 5 লিটার হচ্ছে নর্মাল, তারপর 4 গুণ হচ্ছে 20 বা 23 লিটার, সেটা হচ্ছে একটা আনট্রেন্ড মানুষের ক্ষেত্রে। আর ট্রেন্ড ম্যারাথনারের ক্ষেত্রে 30 লিটার পার মিনিট, মানে 6 গুণ। কিন্তু পরীক্ষা আসতে পারে। রোল অফ স্ট্রোক ভলিউম ইন হার্ট রেট ইন ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, একটু আগে আমি যা বুঝাইলাম সেটাই বুঝাইছে, পড়বেন এটা। ইফেক্ট অফ অ্যাথলেটিক ট্রেনিং অন মাসেল অ্যান্ড মাসেল পারফরমেন্স, এটা রিডিং দিবেন। মাসেল হাইপারট্রফি, এটা রিডিং দিবেন। এই জিনিসগুলো একটু রিডিং দিবেন ভালোভাবে। স্মোকিং এর ইফেক্ট কি, পালমোনারি ভেন্টিলেশন এক্সারসাইজে এটা ভালো না। স্মোকিং করলে যারা স্পোর্টসম্যান বা যারা এক্সারসাইজ করে রেগুলারলি, স্মোকিংটা একটা ব্যাড ইফেক্ট আছে। কারণ কি করে, নিকোটিনটা কি করে, ভেজো কনস্ট্রিকশন করে। ভেজো কনস্ট্রিকশন করলে তো আপনি ঠিকমতো ব্রিদিং করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনার অক্সিজেন কনজাম্পশনটা কমে যাচ্ছে। এই জন্য স্মোকিংটা ভালো না। ড্রাগস অ্যান্ড অ্যাথলেটস, এটা একটু দেখবেন, অ্যাডভার্স ইফেক্ট ইন উইমেন আর মেন। হ্যাঁ, অ্যানাবলিক অ্যান্ড্রোজেন, তারপরে মেল সেক্স হরমোন অ্যান্ড্রোজেন, অ্যানাবলিক স্টেরয়েড, এগুলো অনেকে নেয়। তো সে তাদের ক্ষেত্রে আসলে মানে ইনিশিয়াল ইফেক্টটা খুব ভালো হয়। ধরেন 1 রাউন্ড খেলা সে খুব ভালো খেলে ফেলে, তারপর জিতে যায় খেলাটার মধ্যে, কিন্তু হচ্ছে লং টার্ম ইফেক্ট কিন্তু ভালো না। কারণ আস্তে আস্তে বডিতে কিছু অ্যাডভার্স, এই ড্রাগগুলোর কারণে বডিতে কিছু অ্যাডভার্স ইফেক্ট তৈরি হয়।
রিডিং। একবার প্রশ্ন আসছিল যে কোনটার কারণে ডেথ হয়? দিস ড্রাগস প্লাস এপিনেফ্রিন নর এপিনেফ্রিন ড্রাগ রিয়াকশন করে স্ট্রেস হরমোন। দেখেন, overuse of these drugs lead to deterioration of performance মানে অ্যামফেটামিন এন্ড কোকেইন, অ্যামফেটামিন কি ইয়াবা, এবং কোকেইন সাথে এপিনেফ্রিন, এই ওষুধগুলা, ঠিক আছে? অ্যামফেটামিন এবং কোকেন কি করবে যদি ওভার ইউজ করে এই ড্রাগগুলা, তাহলে কি হবে? এই ড্রাগের সাথে আমাদের যে আমরা যখন খেলি, আমরা যখন তখন কি হয়, এটা কিন্তু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি তৈরি হয় আমাদের বডিতে। তখন কি হয়, আমাদের স্ট্রেস হরমোন মানে এপিনেফ্রিন অর এপিনেফ্রিন আপনার রিলিজ হবে। এই দুটো রিয়াকশন করে ড্রাগ ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু এই স্পোর্টসম্যানটার কি হতে পারে, ডেথ হইতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি পিডিএফটা দিয়ে দিব। এখানে আপনাদের কোয়েশ্চেনগুলো থাকবে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, মাসেল ফিজিওলজি, স্পোর্টস ফিজিওলজি। এখান থেকে মানে গতবার তো মানে ধুমায় প্রশ্ন দিছে। ইনশাল্লাহ এটা ভালোভাবে পড়েন, এবারও প্রশ্ন পাবেন। এবং মানে এক জায়গা থেকে এই জায়গাগুলো যদি ভালোভাবে ক্লিয়ার থাকে, মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যে কোনোভাবে প্রশ্ন আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন। আর সাথে অবশ্যই রডডির পার্টটা, রডডি থেকে আসলে মানে পড়লে আসলে অনেক কিছুই পড়া যায়, কিন্তু যদি একটা জিনিস না পড়লেই নাই, সেটা হচ্ছে স্পোর্টস ফিজিওলজির চ্যাপ্টারটা রডডির। এটা আমার দাগানো আছে, আমি ছবি তুলে আপনাদেরকে পাঠিয়ে দেব। এটা হচ্ছে বুঝে বুঝে কিছু কিছু প্রশ্ন বুঝে ফেলবেন, কিছু কিছু প্রশ্ন আপনি এই চ্যাপ্টারগুলো যা বুঝেছে তা বুঝলেই বুঝবেন, কিন্তু কিছু জিনিস হইতেছে যে মানে একদম মাথার উপর দিয়ে যাবে, ওগুলো মুখস্থ, ওগুলো বারবার দেখতে হবে। ধরেন আজকে পড়লেন, মাথা একদম গরম হয়ে যাবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি, মাথা একদম গরম হয়ে যাবে যখন আপনি প্রথম এক দুইবার পড়বেন। সো একবারই পুরোটা পড়তে যাবেন না, একবারে অর্ধেক পড়বেন, মানে ৩ পেজ প্রশ্নগুলো ৩ পেজ পড়বেন, ৩ পেজ পড়ে আপনি রেখে দিবেন, এর পরের দিন পরের ৩ পেজ পড়বেন, তারপরে আবার ২ দিন, মানে ধরেন আপনি নর্মাল রেগুলার যে রুটিন অনুযায়ী পড়বেন, প্রত্যেকদিন ধরেন আধা ঘন্টা, একদিন ২ দিন পর পর আপনি আধা ঘন্টা হচ্ছে একটু রাখবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার হয়ে যাচ্ছে। একবারে এটা নিয়ে বসবেন না, রডডি নিয়ে একবারে বসবেন না, অল্প অল্প করে পড়বেন। আর একটু বারবার দেখতে হবে, এই প্রশ্নগুলো একটু বারবার দেখতে হবে। এখান থেকেও প্রশ্ন আসে, এই যে রিহ্যাবিটের পিছনে যে প্রশ্নগুলো, এগুলো যদি সলভ করেন এখান থেকেও দেখবেন একটা দুটা প্রশ্ন চলে আসছে। রডডি পেজ নাম্বারও লিখে দিচ্ছি। এখানে একটা জিনিস আমি লিখছি, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশনে কি কি পার্ট আছে। ফিজিক্যাল থেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ, এটা আসতে পারে যে একটা রিহ্যাবিলিটেশনের কি কি পার্ট আছে। ম্যানুয়াল থেরাপি, সাপোর্টিভ ডিভাইস, তারপরে হচ্ছে আচ্ছা ফিজিক্যাল থেরাপিটা কি? ফিজিক্যাল থেরাপি হচ্ছে এক্সারসাইজ, থেরাপিউটিক এক্সারসাইজ, সরি, ফিজিক্যাল থেরাপি হচ্ছে আপনার যে আমরা যে পড়তেছিলাম যে থেরাপিউটিক হিট, কোল্ড, তারপরে আপনার যে SWD, MWD, এগুলা। থেরাপিউটিক এক্সারসাইজ হচ্ছে বিভিন্ন টাইপের এক্সারসাইজ। তারপর ম্যানুয়াল থেরাপি মানে ম্যানুয়ালি আরেকজন আপনাকে হেল্প করতেছে রিহ্যাবিলিটেশনে, সেটাকে বলবো ম্যানুয়াল থেরাপি। তারপরে সাপোর্টিভ ডিভাইস মানে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন এইড, যেগুলো হচ্ছে আপনাকে রিহ্যাবিলিটেশন করতে মানে আপনার অবস্থার উন্নতি করতে হেল্প করতেছে, সেগুলোকে বলা হয় ৩ রকমের আছে সেগুলো: অর্থোসিস, প্রস্থেসিস এবং অ্যাডাপ্টিভ ডিভাইস। তারপর হচ্ছে অকুপেশনাল থেরাপি, মানে আপনি যখন একটা পেশেন্টের রিহ্যাবিলিটেশন করবেন, অবশ্যই সে যে কাজটা করে সে কাজটা যেন সে করতে পারে, আগের অবস্থা যেন সে ফিরে আসতে পারে, সেটা আপনাকে ঠিক করে দিতে হবে। তার অফিস এনভায়রনমেন্ট আপনাকে ম্যানেজ করে দিতে হবে। তারপর স্পেশালাইজড টেকনিকস, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল মডিফিকেশন হোম এবং অফিসে, লাইফস্টাইল মডিফিকেশন, তারপর ডায়েট চেঞ্জ করবে সে, তারপরে তো এক্সারসাইজ করবে, এগুলো বলতে হবে। স্পিচ থেরাপি, এটা মনে রেখে। আজকের ক্লাস এতটুকুই। আমি আপনাদেরকে রডডির ছবি তুলে পাঠাবো। রডডি আর এটা একসাথে পড়েন, স্পোর্টস ফিজিওলজিটা। আর এটা এই ক্লাসটা আছে, ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে এটা পড়েন। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমি ইএসটি চ্যাপ্টারটা পড়াবো, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন চ্যাপ্টারটা পড়াবো, ওই চ্যাপ্টারটাও বেশি ইম্পর্টেন্ট। এরপরে আরো 2টা ক্লাস আছে, ওগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, ওখান থেকে একটা দুটা প্রশ্ন পাইতে পারেন, নাও পাইতে পারেন, কিন্তু এখানে আজকে যে ক্লাসটা করাবো এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবেন। আর নেক্সট যে ক্লাসটা পড়াবো সেখান থেকে একটা প্রশ্ন পাইতে পারেন।
ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেকে হ্যাঁ পাবেন, একটা প্রশ্ন পাবেন, একটা বা দুইটা প্রশ্ন পাবেন। আর এক্সারসাইজ ফিজিওলজি ওগুলা থেকে একটা প্রশ্ন পাইতে পারেন, একটা দুইটা এর বেশি না। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে দেখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো মতো প্রিপারেশন নেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো করবেন পরীক্ষায়।